নমস্কার সুধী যাত্রাপতি দর্শকবৃন্দ, আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনকে ঘনবাণী অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন। যাত্রা আরম্ভের পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। প্যান্ডেলের মধ্যে যেসব বাঁশের খুঁটিতে আমাদের মাইকেল হর্নগুলি বাঁধা আছে, দয়া করে সেগুলোকে এদিক ওদিক ঘোরাবেন না অথবা হেলান দিয়ে বসবেন না। এতে আমাদের যাত্রা শোনানোর আপনাদের শোনার অসুবিধা হতে পারে। মঞ্চের উপর কেউ কৃত্রিম আলো ফেলবেন না। মঞ্চ থেকে সাজঘর পর্যন্ত যাতায়াতের রাস্তাটি দয়া করে পরিষ্কার রাখবেন। আজকের নাটকের ঘটনা, স্থান, কাল, পাত্র সবটাই কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো মিল খুঁজে পান তবে তা কাকতালীয়। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে ব্যবহার করবেন না। যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবেন। আরও একটি বিশেষ ঘোষণা, 1430 বঙ্গাব্দের ঘনবাণী অপেরা দর্শক দরবারে নিয়ে আসে এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা। উৎপল রায় রচিত, তপন চ্যাটার্জি নির্দেশিত জীবন এক জলসাঘর ও স্টার অপেরার 1430 বঙ্গাব্দের বিনম্র নিবেদন। মঞ্জুল ব্যানার্জি রচিত, তপন চ্যাটার্জি নির্দেশিত ভগ্ন সমাজ নগ্ন সভ্যতা। ধন্যবাদ। ঘোষণাগুলি শেষ হলো। শুরু করছি ঘনবাণী অপেরা পরিবেশিত 1429 বঙ্গাব্দের এক মিষ্টি মধুর সামাজিক যাত্রাপালা, পাপ পুণ্যের বিচার। রচনা উৎপল রায়, নির্দেশনায় তপন চ্যাটার্জি, সুর প্রচলিত। আবহ কন্দর্প মন্ডল, সহযোগিতা মাস্টার প্রদীপ বাটুল বাবু, নৃত্য মাস্টার জনি, আলো ধ্বনি মা সন্তোষী, সাউন্ড নিয়ন্ত্রণে রবি বাবু, দেবু বাবু, শাসক মাস্টার রবি, দল ম্যানেজার নিতাই চন্দ্র ঘরুই, দল পরিচালক শ্রী অমর সামন্ত, সর্বাধিনায়ক অজয় কেশ, প্রধান উপদেষ্টা সীমান্ত অধিকারী, বিশেষ সহযোগিতা ইন্দ্রজিৎ বাবু, মন্ত্রী বাবু, চণ্ডী বাবু, কুমার সুদর্শন ও মিস্টার মিঠু। পরিবেশনায় গণদেবতার আশীর্বাদ ধন্য ঘনবাণী অপেরা। অভিনয়, চিত্র, মঞ্চ ও দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার সঞ্জিত চ্যাটার্জি ও যাত্রার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী কিন্নর কণ্ঠী গায়িকা নায়িকা মিস মিঠু। শ্রেষ্ঠাংশে সুদক্ষ অভিনেতা বিতেশ কুমার, পলাশ কুমার, গায়িকা নায়িকা মিস তৃষা, ছবি ছন্দা গৌতম বাবু, প্রণব বাবু, মানসী, উত্তম বাবু, ক্লাসিক ভিলেন কুমার সংলাপ, প্রতিভাময়ী অভিনেত্রী ছবি পাল ও অরূপ কুমার। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের পাদ ও পদ্মে প্রণতি জানিয়ে শুরু করছি বনমালী নায়ক প্রতিষ্ঠিত, সৌমেন নায়ক প্রযোজিত, মদন মোহন ছানা ও মদন মহাপাত্র পরিকল্পিত, এস নায়ক পরিচালিত এবং ঘনবাণী অপেরা পরিবেশিত সঞ্জিত চ্যাটার্জি ও মিস মিঠু অভিনীত আজকে মিষ্টি মধুর সামাজিক যাত্রাপালা ভালোবাসা আজ বাধার প্রাচীর, তৈরি হয়েছে মিলনের দ্বার। সমাজ সংসার চেয়ে দেখো আজ পাপ পুণ্যের বিচার, পাপ পুণ্যের বিচার, পাপ পুণ্যের বিচার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এইভাবে মালিকের লক্ষ লক্ষ টাকা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। টাকা নষ্ট হয়নি মাস বাবু, আমি বলছি হিসেবের খাতায় নিশ্চয় কিছু গন্ডগোল হয়েছে। আমি সব বুঝি। মালিক মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী ম্যানেজিং ডিরেক্টর রুদ্র সরকারের উপর কোম্পানি সমস্ত দায়িত্ব দিয়েছিলেন এবং মালিকের একমাত্র ছেলে পড়াশোনা করবার জন্য বিদেশে গিয়েছিলেন। আর সেই সুযোগে আপনার কোম্পানি সব টাকা লুট করে বসে আছেন। মুখ সামনে কথা বলবেন মাস বাবু, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এক চৌধুরী টি এস্টেটের জেনারেল ম্যানেজার। তবুও আপনারা একবারের জন্য চা বাগানে আসেননি।
কলকাতার হেড অফিসে বসে স্ফূর্তি করছেন, ওদিকে আমি কালী বাড়ি চা বাগানের ম্যানেজার হয়েও শ্রমিকদের মাইনে দিতে পারছি না। ব্যাংকে জমার খাতায় 1 টাকাও নেই। আমি আপনাকে আবার বলছি, আপনি রুদ্রবাবুর সঙ্গে হিসাবে বসুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। যা বোঝার আমি বুঝে নিয়েছি। তাই রুদ্রবাবুর সঙ্গে নয়, এতদিন পরে যখন মালিকের ছেলে বিদেশ থেকে ফিরে আসছে, তখন এই হিসেবের খাতা নিয়ে আমি তার কাছেই যাবো। খবরদার বলছেন, আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। আমি তাহলে সত্যি সত্যি বিমরুলের চাকে ঢিল ছুটতে পেরেছি। মালিকের ছেলের কাছে যাবো শুনে এমন করে হাত করলেন কেন? ওসব বাজে কথা বন্ধ করে আপনার হাতের ওই খাতাটা আমার হাতে তুলে দিন, আপনাকে আমি 2 লাখ টাকা দেবো। আপনি টাকা দিয়ে আমার সততাকে কিনতে চাইছেন? আরে সততা, মানবিকতা, এমনকি সরকার দেবতাও আজকাল হাটে বাজারে বিক্রি হয়। হাটে বাজারে দেবতার মূর্তি বিক্রি হয়, কিন্তু দেবতা বিক্রি হয় না। সত্যমেব মন্ত্রে চলে সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আমার অন্তরের সেই মন্ত্র কোনোদিন টাকার পাই প্রণাম করবে না। আমি চললাম। এখান থেকে বেরোবার চেষ্টা করলে শালা একটা বুলেট আমি তোমার মাথায় ঢুকিয়ে দেবো। খবরদার কিঙ্কর, আমার অফিসে যদি 1 ফোঁটা রক্তের দাগ লাগে তাহলে তোমার শরীরের সবটুকু রক্ত আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। স্যার, দাও রিভলভারটা আমাকে দাও। আপনি জানেন না স্যার, এই লোকটা উত্তরবঙ্গের চা বাগান থেকে আমাদের নামে চুরির অভিযোগ নিয়ে এসেছে। আসবেই তো, আমি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানি যদি কোনো ক্ষতি হয় তাহলে ওরা তোমার কাছে বিচার চাইতে আসবেই। বলুন মহেশ বাবু, কি হয়েছে আমাকে বলুন। আপনি বোধহয় জানেন না স্যার, কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও নেই। 2 মাস হলো চা বাগানের কুলিরা মাইনে পায়নি। জানি, আমি সব জানি। কেউ একজন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে বসে আছে, এবং এও জানি সে আমার অত্যন্ত কাছের মানুষ। কাছের মানুষ বলতে আপনি কি আমাকে বোঝাতে চাইছেন স্যার? না না না, আমি স্যার নই, আমি বিচারক। বিচারকের আদালতে নিজের ছেলেও যদি কোনো অপরাধ করে তাহলে তাকেও চরম শাস্তি পেতে হবে। কিন্তু আমি যে টাকা চুরি করেছি তার কি প্রমাণ আছে? প্রমাণ আমার হাতে হিসেবের খাতা। এই খাতায় 1 বছরের লেনদেনের সমস্ত হিসেব লেখা আছে। দেখুন স্যার, দেখুন, এই সেই খাতা। আশ্চর্য, এ তো দেখছি আমার বিরুদ্ধেও টাকা চুরির অভিযোগ করা হয়েছে। হয়তো এই কিঙ্কর বাবু আপনার সই নকল করে টাকা তুলে নিয়েছেন। না, আমার অজান্তে কাজ করা সম্ভব নয়। আমার বুদ্ধিতে কিঙ্কর এই কাজ করেছে। তার মানে এতক্ষণ আপনি আমার সঙ্গে অভিনয় করছিলেন? অভিনয় না করলে আপনি কি নিশ্চিন্ত ওই খাতাটা আমার হাতে তুলে দিতেন? তাই আপনাকে আর বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। মোর সত্যবাদী যুধিষ্ঠির। সাবাস সাবাস স্যার, সাবাস। আপনার এই ভড়কে বাজে বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম আপনিও তো আমাকে কি কর, আমাকে চিনতে হলে তোমাকে আরো 7 বার জন্ম নিতে হবে। তোমাকে না কতবার বলেছি মানুষ খুন করার সময় কখনো মাথা গরম করবে না। আপনি জানেন না স্যার, এই লোকটা যেভাবে কথা বলছিল তাতে মাথা ঠিক রাখা যায় না। যাই কিঙ্কর যা, মানুষ খুন করার মানে হলো দেবতার পায়ে নরবলি দেয়া। অঞ্জলি দেওয়ার সময় ভক্তরা যেমন নিজের মনকে শান্ত পবিত্র রাখে, খুনের আগে খুনিকেও ঠিক সেই রকম থাকতে হয়। আর সেটা পারি বলেই নিজের বন্ধুকে খুন করে তার সব সম্পত্তি আর চা বাগানটা ভোগ দখল করেছি। কিন্তু স্যার, অর্পণ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে, তাকে আপনি সামলাতে পারবেন তো? সে অঙ্কটাও আমি কষে রেখেছি কিঙ্কর। কাবেরীর সঙ্গে অর্পণের বিয়ে দিয়ে ছেলেটাকে হাতের মুঠোয় পুরে ফেলবো, তারপর ওর মাকে দিয়ে একটা সই করাতে পারলেই। এখন এই লাশটার কি হবে স্যার? ওর মুখটা বিকৃত করে রাতের অন্ধকারে রেল লাইনে ধারে ফেলে দিয়ে আসবো, আর ওই খাতাটা পুড়ে ছাই করে দেবো। একটা একটা করে পথের কাঁটা উপড়ে ফেলে টাকার পাহাড়ের ওপর বসে থাকবো। স্যার, যত পাই তত চাই, তবু করি সব সরকার। নাম আমার রুদ্র সরকার।
হাসপাচ্ছি সুমু, ভীষণ হাসপাচ্ছি। আমার মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলে সাহস তুমি কোথায় পেলে? সাহস? সাহসটা আমি তোমার কাছ থেকে পেয়েছি রাত্রি, তাই আমাদের বিয়ের পর তোমার এই হাসির জবাবটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। বেকার বেকেশের বিয়ে আছে সুমু? আজকাল দিন দুপুরে স্বপ্ন দেখতে শুরু করেছো নাকি? তোমার সঙ্গে আমার বিয়ে কোনোদিন হবে না, হতে পারে না। হতে পারে না? এই তুমি কি বলছো রাত্রি? ছেলেবেলা থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছেলেবেলা পুতুল কথা দিনের কথা ভুলে যায় সুমু, কেন বারবার ভুলে যাচ্ছ? এই রাত্রি চৌধুরী চাপাখানি মালিকের একমাত্র মেয়ে, তোমার মতো গ্রাম্য স্বাস্থ্য কেন্দ্রের সামান্য ডাক্তার তার জীবনের মালিক হতে পারে না। মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি একদিন আমার হাতে হাত রেখে একসঙ্গে পথ চলার প্রতিজ্ঞা করেছো। সময় সতীশের প্রতিজ্ঞা ভেসে গেছে। আমার মা বিরাট বড় লোকের একমাত্র ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছি, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? মনের সাদা পর্দায় স্বপ্নের সাত রং দিয়ে যে ছবি এঁকেছি, কোন মন্ত্রে আমি তাকে ভুলবো বলতে পারো রাত্রি? আমি ওই স্বপ্নটাকে নিয়ে বেঁচে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি রাত্রি, ভীষণ ভীষণ ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা হলো শীতের সকালে রঙিন ফুল ফোটানো একটা গোলাপের গাছ। শীত শেষ হয়ে গেলে তার ফুল থেকে পাপড়ি ছড়ে পড়ে, পাতা ছড়ে যায়, শুধু কাঁটা বুকে নেই, তাকে বেঁচে থাকতে হয়। প্লিজ রাত্রি, প্লিজ তুমি চুপ করো। আমার জীবনের একমাত্র সুখের স্বপ্নটাকে ভেঙে দিয়ে আমাকে আমাকে নিঃস্ব রিক্ত করে দিও না। তুমি হাসছো রাত্রি? আমার চোখের জলের জবাবে তুমি তুমি হাসতে পারছো? বেশ, ভালোবাসার দাবি নিয়ে আর কোনো দিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি আমি এখান থেকে চলেই যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছোট্ট একটু আঘাতে তোমার ভালোবাসার পরীক্ষা করছিলাম, আর তুমি পুরুষ মানুষ হয়ে চোখের জলে বুক ভাসিয়ে দিলে। কেন ভাষা বলে? আমি যে তুমি কে? ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয়। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুরু হয়। আলতো হাসি, আলতো ছোঁয়ায়, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি, আলতো ছোঁয়ায়, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমারই ছোঁয়ায় হলো সে তো ধন্য। জীবনটা স্বপ্ন, শুধু স্বপ্ন, তোমারই ছোঁয়ায় হলো সে তো ধন্য। ও একটু একটু করে জীবন ভরে জানাবো তোমায় মন জানাতে যা চাই। আলতো হাসি, আলতো ছোঁয়া, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি, আলতো ছোঁয়ায়, সব কথা তোমাকে বলে দেওয়া যায়। শোনো না, এবার আমাদের বিয়ের মতের ব্যাপারে তোমার মাকে বলো। আমি যে কোনোদিনই এই বিয়েতে মত দেবো না, তাতে বুঝতে এত দেরি লাগলো কেন সৌম? তুমি কি বলছো মা? তুমি তো ভালো করে জানো আমরা দুজন দুজনকে ছেলেবেলা থেকে ভালোবাসি। Shut up! ওকে ভালোবাসার কথা বলে এই চৌধুরী বংশের মুখে কালি মাখাতে পারো না। তাছাড়া তোমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে? কি দিয়ে তোমাকে সুখী করবে? সুখটা কোনো সোনার দোকানের সিন্ধুকে বন্ধ থাকে না কাকিমা। মন যেখানে শান্তি পায় সেখানেই সুখের ঠিকানা লেখা থাকে। বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো এই রাজপ্রাসাদ ছেড়ে তোমার ওই স্বাস্থ্য কেন্দ্রে কোয়ার্টারে গিয়ে থাকতে পারবে না। কেন পারবো না? কেমন পারবো না? মেয়েদের কাছে স্বামীর ঘর তো সুখের স্বর্গ। তুমি যদি এই স্বর্গটাকে মেনে নিয়ে থাকতে চাও, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। তাহলে আমি কিন্তু সব থেকে বেশি খুশি হব।
কারণ সম্পত্তির লোভে আপনার মেয়েকে আমি ভালোবাসিনি কাকিমা। তোমার এই ঔদ্ধত্যের উপযুক্ত জবাবটা আমার জানা আছে সৌম। তাই আজ এই মুহূর্তে তোমাদের ভালোবাসাটাকে আমি মাথা পেতে মেনে নিলাম। আমি জানতাম আমার মা আমার কোনো সাথে অপূর্ণ রাখবে না। কেন রাখবো রে? সৌমর মতো ছেলে লাখে একটা পাওয়া যায়, তাই ভাবছি তোদের বিয়ের সঙ্গে তো দাদার বিয়েটাও দিই। দাদার বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না মা, আমি দাদার জন্য একটা মিষ্টি মেয়ের কথা ভেবে রেখেছি। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি মেয়ে দেখে পছন্দ করে রেখেছি, শুধু কথা বলাটা বাকি। না 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 না, আমার বৌদি কি হবে আমি সেটাই ঠিক করবো। আরে তুই আগে আমার পছন্দ করা মেয়েটাকে গিয়ে দেখায়, তার সঙ্গে একবার কথা বল। তুমি আগে আমার পছন্দের মেয়েটি দেখে আসবে মা। না, আমি মা, আমার দাবি আগে। তুই আগে আমার কথা তুমি শুনবি, আগে আমার কথা তুই শুনবি। আগে আমার কথা শুনবি। না, তুই আগে আমার কথা শুনবি। আরে রাত্রি শোনো, তোমরা দুজনে যদি এমন জেদ ধরে বসে থাকো তাহলে তো সমস্যার সমাধানই হবে না। তাহলে তুমি মাঝখানে দাঁড়িয়ে থেকে সমস্যার সমাধান করে দাও। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমাদের পছন্দের কথাটা আমরা সমুকে বলি, সমু যেদিকে মত দিবে সেটাই ঠিক হয়ে যাবে। কি সর্বনাশ! এতদিনই নিজের গাড়িটাকে লাইনে আনতে পেরেছি, এবার একজনের মতে মত দিলে আর একজন যে আমার গাড়িটাকে বেলাইন করে দেবে। থামো, বাজে কথা বন্ধ করে আমার কথাটা মন দিয়ে শোনো। আমি কার কথা ভেবে রেখেছি জানো? কার কথা? আমাদের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের ভাগ্নি, আমি কাবেরীর কথা ভেবে রেখেছি। তুমি সেটাই ফাইনাল করে দেবে। আমিও আমার ছেলের বউ হিসেবে যাকে ভেবে রেখেছি সে হলো মিস্টার সরকারের ভাগ্নি কাবেরী। এবারে আমার মতে মত না দিলে তোমার বিয়েটাও বন্ধ করে দেব। যাক বাবা, এ যাত্রায় তাহলে আমি বেঁচে গেলাম। আপনারা দুজনেই একটি মাত্র মেয়েকে পছন্দ করেছেন, যার নাম হলো কাবেরী। আহা, এ আমি কি শুনছি? আজ আমার বড় আনন্দের দিন, আমার ভাগ্নি কিনা রাজরানী হবে। কেন হবে না মিস্টার সরকার? আমরা সবাই একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তবু যে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছি না। আমিও মনে মনে কতদিন ধরে এই স্বপ্নটা দেখেছি, কিন্তু বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস আমার হয়নি। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? কি বলছি মা? ঠিকই বলছি, তোমরা হচ্ছে মালিক আর আমি তোমাদের কর্মচারী। না না, ওভাবে বলবেন না, আমার স্বামী তো আপনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হ্যাঁ, সেই বন্ধু মারা যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বলেছিল, রুদ্র আমি আমার ছেলে মেয়েদের তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওদের দেখো। তাই তো আপনাদের ছেড়ে আমি কোথাও যেতে পারলাম না। আচ্ছা, আপনার বন্ধু মানে রাত্রির বাবা নাকি খুন হয়েছিলেন? নিয়তি, সব নিয়তির খেলা। তা না হলে এমন তরতাজা জোয়ান মানুষটা আমার চোখের সামনে শেষ হয়ে গেল। পুলিশ অনেক চেষ্টা করেও খুনির সন্ধান পায়নি। যদি কোনোদিন জানতে পারি যে আমার স্মৃতির সিঁদুরকে কেড়ে নিয়েছে। থাক বৌদি, ওসব কথা বলবেন না। ওসব কথা শুনলে ভয় আমার গা ছমছম করে, কারণ সারা জীবন আমি ধর্মপথে চলেছি। তো তাহলে অর্পণ আর কাবেরীর বিয়েতে আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের? এ তোমার পরম সৌভাগ্য। তবে বলছিলাম কি, অর্পণের মতটাও জানা দরকার। অর্পণকে আমি যেভাবে মানুষ করেছি তাতে মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনই কোনো কথা বলতে পারবে না। তাহলে অর্পণদার সামনেই সব কথাবার্তা ফাইনাল হয়ে যাক। সে কোথায় রাত্রি? পার্টি শুরু হলে দাদা উৎসবের মঞ্চে এসে হাজির হয়ে যাবে। পার্টি? কিসের পার্টি? এরই মধ্যে ভুলে গেলে দাদা আমেরিকা থেকে এমবিএতে ফার্স্ট হয়ে দেশে ফিরছে বলি, তাই দাদার উদ্দেশ্যে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করি কি, তাই দাদার গান দিয়ে সে পার্টি শুরু হবে। আমি তো একদমই ভুলে গেছিলাম। ঠিক আছে, অর্পণদার নাম অ্যানাউন্স করে আমি পার্টি শুরু করে দিচ্ছি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের সবার প্রিয় অর্পণদার সাফল্যকে স্মরণীয় করে রাখতে আজ আমরা যে উৎসবের অঙ্গনে মিলিত হয়েছি তার শুভ উদ্বোধন করতে আসছেন মিস্টার অর্পণ চৌধুরী। জানি না কি গাইব আমি, ভুলে গেছি জানি না কি গাইব আমি, ভুলে গেছি বুকে শুধু সেই তো সাথী আমার, কেমন করে ছিন্ন বিনায় তুলব যে সুর তোমার কথায়, কেউ জানে না সেই সুর সব হারালে কোথায়। জানি না কি গাইব আমি, ভুলে গেছি জানি না কি গাইব আমি, ভুলে গেছি
বুকে শুধু হাহাকার, সেই তো সাথী আমার। কেমন করে ছিন্ন বিনায় তুলবো যে সুর তোমার কথায়, কেউ জানে না সেই সুর সব হারালো কোথায়। যাকে দেখে মা বলে মনে মনে ডেকেছি, সত্যি কি সে চরণ আমি ছুতে পেরেছি। যাকে দেখে মা বলে মনে মনে ডেকেছি, সত্যি কি সে চরণ আমি ছুতে পেরেছি। হাত বাড়ালেও সেই প্রতিমারও চরণ রয়ে যায় বহুদূর। কপালের গিলিখন কেমন করে ছিন্ন বিনায় তুলবো যে সুর তোমার কথায়, কেউ জানে না সেই সুর সব হারালো কোথায়। না 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 না, আজকে আমাকে অভিবাদন জানাবার কোনো প্রয়োজন নেই। আর সবার আগে আমাকে আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম জানাতে হবে, তার কারণ আজ আমার মায়ের আশীর্বাদই আমার কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আয় বাবা কাছে আয়। বিদেশের পরীক্ষায় প্রথম হয়ে এই মায়ের মুখ উজ্জ্বল করেছি, এবার তোকে আশীর্বাদ করে এই মায়ের জীবন ধন্য হবে। না মা না, আমি যা কিছু করতে পেরেছি তা সবই তোমার শিক্ষা আর আদর্শের ফসল। মায়ের স্নেহের প্রতিদান কখনো কথায় দেয়া যায় না, সেটা কাজে করে দেখাতে হয়। আর আমি এতদিন শুধু সেই চেষ্টাই করে এসেছি। এই দাদা, আজকের এই শুভ দিনে তোর জন্য আরো একটা সুখবর রয়েছে রে। খুব তাড়াতাড়ি কাবেরীর সঙ্গে তোর বিয়ে হতে চলেছে। না রাত্রি না, এ কিছুতেই হতে পারে না, অসম্ভব। সে তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি সোমু, ঠিকই বলছি। বিয়ে আর ঘর সংসারে গণ্ডিতে আমি কোনোদিনই নিজেকে আবদ্ধ করে রাখতে পারবো না। আমার এই শরীরটা আজ একটা জীবন্ত প্রতিহিংসার পাহাড়। প্রতিহিংসা? কিসের প্রতিহিংসা? 10 বছর আগে যে আমার বাবাকে খুন করেছিল, তোমার সিথির সিঁদুর মুছিয়ে দিয়ে তোমাকে সাদা কাপড়ে মুড়িয়ে দিয়েছিল, আমাদের 2 ভাই বোনকে অনাথ করেছিল, সেই শয়তানটার রক্ত দিয়ে আমাকে পিতৃতর্পণ করতেই হবে মা। না অর্পণ না, প্রতিহিংসার পথ ধরে নতুন করে হিংসার খাতা খুলতে যেও না। পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। জীবনের প্রতি কোনো আকর্ষণ আমার নেই ম্যানেজার কাকা। শুধু মায়ের স্বপ্ন সার্থক করবার জন্য আমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম। আমার এই সত্তাটা আজ একটা জ্বলন্ত আগুনের লেলিহান শিখা হয়ে আমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তাই বাবার হত্যাকারীকে খুঁজে বের করাই এখন আমার একমাত্র লক্ষ্য। না না না, তুই চুপ কর বাবা, দয়া করে তুই চুপ কর। ওই বদলার পথে চলতে গিয়ে তোর যদি কোনো সর্বনাশ হয়ে যায়, তাহলে আমি আর বাঁচবো না রে। আমাকে তুই কথা দে বাবা, আর কোনোদিন ওসব কথা বলবি না। ওরে, অন্ধকার রাতের শেষে নতুন দিনের আলোয় নতুন স্বপ্ন দেখতে চাইছি। এই স্বপ্নটাকে সার্থক করে তুলবি। মায়ের কথার অবাধ্য হবি না। কথা দে অর্পণ, আমাকে তুই কথা দে। বেশ, আমি তোমাকে কথা দিলাম মা। জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, তাই আজও হব না। তাহলে বল, কাবেরীকে বিয়ে করতে তোর আপত্তি নেই তো? তোমার মুখে হাসি ফোটাবার জন্য আমি সবকিছু করতে রাজি আছি মা, তবে তার আগে কাবেরীর মতামত তো জানতে হবে না। সর্বনাশ, আজকের এই আনন্দের দিনে কাবেরীকে সঙ্গে নিয়ে আসতে ভুলে গেছি। আনন্দের সময় কেউ কাবেরীকে মনে রাখে না মামা, তবু সে ভিখারিনীর মতো সবার দরজায় ফুলের হাসি নিয়ে হাজির হয়ে যায়। এই তো কাবেরী এসে গেছে, এবার তোমরা তোমাদের মতামতটা জেনে নাও। তারপর 2 বিয়ের আয়োজন একসঙ্গে এই বাড়িতে হবে। শাঁখ বাজবে, সানাই বাজবে, ব্যান্ড বাজবে, উলুধ্বনির সঙ্গে মিশে থাকবে তোদের উভয়ের শুভ দৃষ্টি। সপ্তপদীর অনির্বাণ শিখায় তোদের জীবনটা আলোয় আলোয় ভরে যাবে রে, আলোয় আলোয় ভরে যাবে। এই দাদা, শুধু বিয়েতে মত দিলে চলবে না, ওই বদলার মন্ত্রটা তোকে ভুলে যেতে হবে। মনে রাখিস, আঘাতটা একদিনের, আর ওই আঘাতকে উপেক্ষা করে জীবনের আনন্দটা চিরদিনের। তোমার সঙ্গে পরে কথা হবে কাবেরী, কারণ আজ এই মুহূর্তে তোমাকে এখানে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তের নাম শুভ বিবাহ। আমিও মনে মনে অনেকদিন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমি জানি এই মামার মতের বিরুদ্ধে তোর কথা বলার সাহস কোনোদিনই হবে না, কারণ তুই আমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আমার ভয়
তাই বলছি অর্পণের গলায় মালা দেবার জন্য নিজেকে প্রস্তুত কর, তা না হলে আমি হয়তো ব্যথা পাবো, বড়ই দুঃখ পাবো, বড়ই দুঃখ। এই নাও অর্পণ, তোমার বিশাল সাফল্যের ছোট্ট উপহার। উপহার কখনো ছোট হয় না কাবেরী, বরং তার পেছনে লুকিয়ে থাকে একটা বড় মনের পরিচয়। তুমি নিজে বড় বলে সবাইকে বড় বলে আনন্দ পাও। ওসব ছোট বড় তত্ত্ব কথা তুলে রেখে এবার নিজের মনের পাতাটাকে একটু খুলে দেখো তো। দেখো, এতদিন ধরে আমরা দুজনে বন্ধুর মতো মেলামেশা করেছি, এখন তোমার মামা আর আমার মা আমাদের দুজনকে বিবাহের বন্ধনে আবদ্ধ করতে চাইছেন। আমি শুধু এটা জানতে চাই যে এই বিয়েতে তুমি রাজি কিনা। ও মা, রাজি না হওয়ার কোনো কারণই নেই। তুমি দেখতে খুব সুন্দর, স্বভাব চরিত্রও ভালো, শিক্ষা দীক্ষা ভদ্রতা বোধ কোনো কিছুতেই খামতি নেই তোমার। যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে। আমি শুধু জানতে চাই তোমার মন কি চায়। মেয়েদের মন এত সহজে জানা যায় না মশাই, সেটা ঝিনুক দিয়ে নদীর জল মাপার মতো কঠিন কাজ। নদীর জলে তো কোনো ভাষা হয় না কাবেরী, কিন্তু তোমার কথায় কোথায় যেন একটা নেশার টান জড়িয়ে আছে, যে নেশার টানে তুমি মাঝে মধ্যে আমাকে মাতাল করে দাও। হয়তো সেটাই আমার ভালোবাসা। ছেলেরা তাদের ভালোবাসাকে ওই হাটে বাজারে খুলে রাখাতে ভালোবাসে, কিন্তু মেয়েদের কাছে ভালোবাসা হলো কাঞ্জিবরণ শাড়ির মতো দামি জিনিস, যাকে যত্ন করে আলমারিতে সাজিয়ে রাখতে হয়। বারবার টেনে নামালে না পাট ভেঙে একদম লাট হয়ে যায়। শোনো, আমি না অত শত কথা শুনতে চাই না, আমি শুধু এইটা শুনতে চাই যে তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। যে ছেলেকে স্পষ্ট করে সব কথা বলতে হয় তার সঙ্গে কথা বলে না কোনো আনন্দ নেই। আর যে হাজার কথার মাঝে আসল কথাটা বলতে ভুলে যায় তার সাথে কথা বলে কোনো লাভ নেই। ওই হাজার কথার মধ্যেই আসল কথাটাই কিন্তু খুঁজে নিতে হয়। ও তার মানে তুমি তোমার মনের কথাটা বলবে না, তাই তো? বেশ, বলো না, আমিও তাহলে কাল সকালবেলা সজ্জা একেবারে দুবাই চলে যাব। দুবাই? হ্যাঁ, দুবাই, যেখানে আমার মনের মানুষ আমার পথ চেয়ে বসে আছে। মনের মানুষ? এই কেসে বলো না। কেন 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 তোমাকে বলবো কেন? তুমি নাও নিশ্চয়। ও তাই তো, আমি হব কেন? আসলে আমি তো তুমি তো কি না, মানে আমি তো না, মানে তুমি তো কি বলো জানি না। যাও এ হে 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 রা 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 রা, বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে, চুপি চুপি যার ছবি, চুপি চুপি যার ছবি এঁকেছিল সে অন্তরে, বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। শুনেছি, কত শুনেছি আমি তোমার কাহিনী, তাই শুনি মুনি মুনি, ও তাই শুনি মুনি মুনি, হয়েছি তোমার মোহিনী। বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে, বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। লা 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 লা
আমার ভীষণ ভয় করছে অর্পণ। এত সুখ, এত আনন্দ চৈতিরাতের স্বপ্নের মতো আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? কেন হারিয়ে যাবে কেন? ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি। মামা দয়া করে তার বাড়িতে আমাকে ঠাঁই দিয়েছেন, মানুষ করেছেন, তাই তিনি আমাকে নিয়ে একটা জুয়া খেলতে চাইছেন। কোম্পানির মাইনে করা কর্মচারী থেকে আজ মালিকের পরমাত্মীয় হতে চাইছেন। তাই আমাকে নিয়ে তোমার জীবনে যদি কোনোদিন কোনো অশান্তির কালো ছায়া নেমে আসে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অর্পণ। কিছুতেই না। কাবেরী শোনো, কাবেরী শোনো। না কাবেরী না, আমি আজ আর তোমার মুখ থেকে কোনো রকম আপত্তি শুনবো না, কারণ তোমার মতো মেয়েরা শুধু মঙ্গলের প্রদীপ হয়ে চলতে পারে। তাই তো তোমার মুখে শুনছি আজ নতুন জীবনের গান। গান জিনিসটা হয়তো আপনাদের কাছে আনন্দদায়ক ব্যাপার, কিন্তু আমরা গান বলতে বুঝি বন্দুক, পিস্তল আর রাইফেল। ও আসুন আসুন ইন্সপেক্টর, অ্যাকচুয়ালি আমি আপনার কাছে যাবো বলে ভাবছিলাম। ওই বাবার কেসটা নিয়ে একটু কথা বলা ছিল। সে কেসের ফাইলটা অনেকদিন আগে থানা থেকে উধাও হয়ে গেছে। তার উপরে আবার এক নতুন দুর্ঘটনা ঘটেছে। নতুন দুর্ঘটনা? কি হয়েছে কি? আপনাদের উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার মহেশবাবু কালী পাহাড়ি থেকে কলকাতায় এসেছিলেন। দুদিন আগে নৃশংসভাবে এই কলকাতায় খুন হয়েছেন। হোয়াট? কি বলছেন কি আপনি? মহেশবাবু খুন হয়েছেন? হ্যাঁ, শহরতলি রেল লাইনে ধরে তার ডেড বডি পাওয়া গেছে। আপনি কি বলছেন ইন্সপেক্টর? মহেশবাবু দুদিন আগে আমার সঙ্গে দেখা করে উত্তরবঙ্গ ফিরে গেলে। বড় ভালো মানুষ ছিলেন, আর তিনি কিনা চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন। চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যাননি, পোস্টমর্টম রিপোর্ট বলছে তাকে গুলি করে খুন করা হয়েছে। সর্বনাশ! নিশ্চয় ট্রেন ডাকাতের কাজ। টাকার জন্য বেচারা কি? টাকার জন্য নয়, কারণ তার মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল কোনো কিছুই চুরি যায়নি। শুধু চুরি গেছে একটা হিসেবের খাতা, যেটা তিনি অর্পণ বাবুকে দেখাবার জন্য এই কলকাতায় এসেছিলেন। না না, তার সঙ্গে কোনো খাতা ছিল না। যদি থেকেও থাকে সেটা আপনি কি করে জানলেন ইন্সপেক্টর? কলকাতায় এসেই তিনি প্রথমে আমার সঙ্গে দেখা করেছিলেন এবং সেই খাতার একটা জেরক্স কপি আমার হাতে দিয়ে বলেছিলেন তার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই জেরক্স কপিটা যেন আমি আপনার হাতে তুলে দিই। এই সেই খাতার জেরক্স। না মিস্টার সরকার, এই জেরক্স কপিটা চা বাগানের মালিক ছাড়া আমি আর অন্য কারুর হাতে দিতে পারবো না। এই নিন মিস্টার চৌধুরী। দেখো অর্পণ, দেখো কি লেখা আছে ওই খাতায়। ওখানে লেখা আছে কিভাবে চা বাগানের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা চুরি গেছে। বাজে কথা বলবেন না, আমি নিজে হিসেব দেখেছি, অ্যাকাউন্ট থেকে একটা টাকাও চুরি যায়নি। কিন্তু এই খাতাতে চুরি যাবার ব্যাপারে সমস্ত হিসেব পরিষ্কার করে লেখা রয়েছে। মিথ্যে বাবাজি, সব মিথ্যে। তবু যদি তোমার মনে কোনো সন্দেহ থেকে থাকে আমি নিজে সেখানে গিয়ে। না ম্যানেজার কাকা, আপনি নন। এবার আমি নিজে ছুটে যাব উত্তরবঙ্গ। আমার বাবার খুনের ঘটনা থেকে যে রহস্যের মেঘ ঘনিয়ে উঠেছিল, মহেশবাবুর মৃত্যুতে তা একটা সাইক্লোন হয়ে দেখা দিয়েছে। এবার সেই রহস্যের মেঘ ছিন্ন করে সত্যের সূর্যকে আমি ছিনিয়ে আনবই। কিন্তু অর্পণ, সেই মানুষটা মানে যে তোমার বাবাকে খুন করেছে, সে তো আর চুপচাপ বসে থাকবে না। যে শয়তান দুটো মানুষ খুন করেছে, সে যদি এবার তোমাকেও। নিজেকে রক্ষা করবার মতো ক্ষমতা আমার আছে ম্যানেজার কাকা। আপনি শুধু নেক্সট সানডে আমার উত্তরবঙ্গ যাবার ফ্লাইটের টিকিট কাটার বন্দোবস্ত করুন। ঠিক আছে। শুনুন, আমি প্রথমে এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টে যাব এবং সেখান থেকে কোম্পানি গাড়ি করে আমি চা বাগানের উদ্দেশ্যে রওনা হব। আর সেখানে গিয়ে সেই মুখোশধারী শয়তানটাকে আমি বুঝিয়ে দেবো। সে যদি ওস্তাদ হয় তাহলে অর্পণ চৌধুরী হলো ওস্তাদের ওস্তাদ। আমার হাতের এই 5টা আঙুলের দিকে তাকিয়ে দেখুন তো ম্যানেজার কাকা। ন্যায়, নীতি, শক্তি, সাহস আর শপথ, এই 5টা আঙুলের থাবা যদি কোনো ক্রিমিনালের মাথার ওপর বজ্রের মতো আঘাত আনে তাহলে পৃথিবীর কোনো ডাক্তার তাকে ডেথ সার্টিফিকেট দেখাতে 1 মিনিটও টাইম লাগাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I think you better understand. Out! বেলা হয়ে গেলে হাটে গিয়ে কিচ্ছু পাওয়ার জন্য খালি হাতে ফিরে আসতে হবে। তৃষা, আরে
তৃষা 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 ছাড়া আর তুই কাউকে চিনিস না পাখি? ও মা, চিনবো না কেন? তুমি তো আমাদের ভাস্করদা। তা তুমি এখানে কি করছো? আরে কি করছি মানে, আরে তোর জন্য 1 ঘন্টা ধরে কালী পাহাড়ির তলায় দাঁড়িয়ে আছি। ও মা, সে কি তুমি আমার জন্য এখানে দাঁড়িয়ে আছো কেন যা ভাস্করদা? বাবা, আরে তুই এরই মধ্যে ভুলে গেলি। আরে এই শোন না, শোন আজ দুজনের একসঙ্গে হাটে যাওয়ার কথা ছিল যে। তার জন্য এত দূরে এসে তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন? আমরা দুজন তো গ্রাম থেকে একসঙ্গে আসতে পারতাম। আর তোর বাবা যদি টেটটা পেতো তাহলে মেরে আমার ঠ্যাংটা ভেঙে দিত। সে ভয় থাকলে এভাবে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে হাটে যাওয়া তোমার মোটেই উচিত হয়নি। বেশ, তাহলে তুই যখন যাবি না আমি তাহলে একাই চলে যাচ্ছি। এই খবরদার বলছি, এইভাবে আমাকে একা ফেলে চলে গেলে আমি কিন্তু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়বো। সে কি রে, তুই তো নিজেই বললি। আরে মেয়েদের কথা মানে বুঝতে শেখনি, তাদের না মানে হলো হ্যাঁ। বেশ, তাহলে কাছে আয়, একটু আদর করি। এই, খবরদার বলছি, এই সময় আদর ফাদর কিচ্ছু চলবে না। অর্থাৎ চলবে, মেয়েদের না মানে হলো হ্যাঁ। আজ কিন্তু তোকে আমি আর ছাড়ছি না। এই, ভালো হবে না কিন্তু। তৃষা, আরে তৃষা। এই, তখন থেকে তৃষা তৃষা বলে চিৎকার করে ডাকছিস, কই তোদের তৃষাকে তো এখানে কোথাও দেখছি না। আরে বাবা, আমরা দুজন একসঙ্গে ছিলাম। তৃষা হঠাৎ ওই বুড়ো সিদ্ধান্ত প্রণাম ওই করতে। পুরো শিব তোলেন এই কোথা থেকে একটা পাগলি এসে জুটেছে। সে নাকি মানুষের মুখ দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে হ্যাঁ, পারে। তৃষাও বলেছিল ওই বুড়ি মায়ের কাছে একদিন ভাগ্যজ্ঞান করতে যাবে, সেখানে গিয়ে আবার বসে পড়ে নিত। তাহলে তো হাটে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে। আবার শুনেছি ওই শয়তান শান্ত নাকি বাসের গায়ে থাকে। সর্বনাশ, ওই শয়তান দেখছি কয়েকদিন ধরে তৃষার পেছনে ঘুরঘুর করছে। যদি এখানে একবার দেখা হয়ে যায় তাহলে কিন্তু একটা কেলেঙ্কারি করে ছাড়বে। जली क्या कहते हैं मुझे को राख, उस राख से बने बारूद को सांटू कहते हैं। শান্তু! আরে শান্টুকে দেখে তো এত ভয় কিসের ভাস্কর? সে তো কারো কোনো ক্ষতি করেনি, শুধু তুই গায়ের মেয়ে তৃষার প্রেমে পাগল হয়ে গেছে। তুই তো প্রেম ভালোবাসা বলতে কিছুই বুঝিস না শান্তু। জোর করে কোনোদিন মেয়েদের ভালোবাসা পাওয়া যায় না। আমি তো আগে গায়ে জোতা খাইনি। হাত জোর করে তৃষার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, আর ওই মানুষটা আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, কারণ আমার মেয়ের সঙ্গে তোর মতো একটা চরিত্রহীন লম্পটের বিয়ে হতে পারে না। মুখ সামলে কথা বলবে মিথুন কাকা। মনে রেখো, এটা তোমার বাড়ি নয়, এটা শান্তুর এলাকা। তবুও আমি সত্যি কথা বলতে ভয় পাই না। এর আগেও তুই বহু মেয়ের ধর্ম নষ্ট করেছিস। মিথুন কাকা, শুধু তাই নয়, ভুটান থেকে বেআইনি গাঁজা নিয়ে এসে তুই চা বাগানের বস্তিতে বিক্রি করিস। আরে বাবা, সেই জন্য তো বলছি আমার পকেটে পয়সার কোনো অভাব নেই, তাই আমি তোমার মেয়েকে বিয়ে করে রাজরানী করে রাখবো। মিথুন কাকা, বাবা হয়ে নিজের মেয়েকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো, তবু তোর হাতে তুলে দেবো না। তাই নাকি? একটা কথা কান খুলে শুনে রেখো, আমি তোমাদের চোখের সামনে তৃষাকে তুলে নিয়ে যাবো। শান্টু! এই শান্টুকে কেউ বাধা দিতে পারবে না, তাই বলছি নিজের মঙ্গল চাও, তার বলো তৃষা কোথায়? জানি না রে শয়তান, যখনই শুনেছি তৃষা আমাকে না জানিয়ে ওই হাটের পথে রওনা হয়েছে, তখন তাকে ফেরাবার জন্য আমি এখানে ছুটে এসেছি। তাহলে পাখি নিশ্চয়ই খবরটা দিতে পারবে। বল পাখি। তোর মতো একটা জানোয়ারের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আরে তোদের মতো মেয়ে মানুষের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয় সেটাই অমানুষটা ভালোভাবে জানে। খবরদার শান্তু, তুই পাখির হাতটা ছেড়ে দে, তা না হলে তোর হাতটা আমি ভেঙে দেবো। আর আগে তোদের লাশটা আমি নদীর জলে ভাসিয়ে দেবো। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ। बम बम तारक बम, भोले बम तारक बम। जय बाबा भोलेनाथ। हटा हटा महादेव, खड़ा हो जाओ, चावला खड़ा हो जाओ, कोई नहीं हिलेगा। ये बाबा का मंदिर है, यहाँ मारपीट करने से कोई नहीं बचेगा, मरेगा, सबका ही मरेगा। এই রে, এই মতো সে পুরো শিবতলার পাগলি। हाँ, अभी तो सचमुच पगली आची रे बेटी, अब भोले बाबा की दीवानी आची। अरे वही तो दुनिया का रखवाला है। नारा लगा रे, नारा लगा, अब भोले बाबा की नारा लगा। भोले बाबा की जय, भोले बाबा की जय। जय जय शिव शंकर, जय जय शिव शंकर, कांटा लागे ना कंकर, के प्याला तेरा नाम का पिया। गिरते जाऊंगी, मैं मरती जाऊंगी, के तूने मुझे
দেবতার উপর আমার কোনো বিশ্বাস নাই। চুপ যা পাপি, চুপ যা। বাবার নামে বিশ্বাস না থাকলে তুহার জিন্দগি মে প্যার মোহব্বত ভালোবাসা কুছু আসবে না। এই পাগলি, এটা পাগলি মেয়ে জায়গা না, যাও যাও তোকে। চাপ চাপ, পাগলি বলবি তো, পাগলি বলবি তো, এই লাঠি দিয়ে তোর মাথাটা আমি ভেঙে দেব। আরে আমি চলে গেলে যে লড়কির জন্য তুই কানে দাঁড়িয়ে আছিস, ও তোর জিন্দগি সে হাওয়া হয়ে যাবে রে। হ্যাঁ, আমি কার জন্য দাঁড়িয়ে আছি তুমি জানো? আমি সব জানি রে, সব কিছু দেখতে পাই। अरे प्यार कर बेटा सच बात बोलबी, किसी से डर कर भी ना। सीना ऊंचा करिए दुनिया का बोलबी। जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की, चुप चुप है बनना क्या, प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या। कारे बेटा, हमें सच बोलची, वो लड़केटाके तो बहुत प्यार करिस, शादी भी करते जास। হ্যাঁ ঠিক বলেছো। लेकिन लड़केटार बाप তোর সাথে শাদি দিতে চায় না, সच बात। একেবারে সত্যি वो কথা। लड़केटाও তোকে ভালোবাসে না। হ্যাঁ, फिर भी एक रास्ता আছে রে বেটা, একটা কাম করতে পারলে ও লড়কেটার মন তোর দিকে ঘুরে যাবে। लेकिन সে কাম তো তুই করতে পারবি না, তো তা বিশ্বাসে আছিস। আমি চাই জোনা মায়ের বলছি, বিশ্বাস করো আমি না তৃষাকে খুব ভালোবাসি, আর ওর ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারি। বলো না মা, বলো না, তাহলে আমার মেয়ের চরম সর্বনাশ হবে। তুই হাত জোড় করে বলছি পাগলি মা, এবং তুমি একটা মেয়ে সর্বনাশ করো। ওই শয়তানটা মানুষকে ভালোবাসতে জানে না, মেয়েদের ইজ্জত দিতে জানে না। लेकिन हर प्रेम तो एकदम सच्चा আছে রে बेटा। तू सुन बेटा, अभी मंदिर में जा, आंख बंद कर बाबा सामने बसे থাকবি, 1 लाख बार ও মেয়েটার নাম জপ করবি, দিন ভর কিছু খাবি না, পানি ভিও না, সাঁঝ বেলাতে নদীতে ডুব দিবি। ওরে বাবা, এই ঠান্ডার সময় নদীতে ডুব দিতে হবে? না দিবি তো বাকি হাসে, ও লড়কিটার সাথে শাদি তোর কবি नहीं होगा। আমি যাই। জোনা আমি ডুব দেবো, বলো আমার কি করতে হবে? ভিজা কাপড়ে বাবার মাথায় 3 বেল পাতা চড়াবি, আর বলবি জয় ভোলা শঙ্কর পার্বতী পতি মিলাতে মেরা সাথী। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তবে তৃষাকে যদি পাই তাহলে সোনার বেলপাতা দিয়ে বাবাকে পুজো দেবো পাগলি মা। এখন আমি আসি। ভোলে বাবা কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে বাবা কি জয়। যা বেটা যা 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 যা। তুমি কি করলে পাগলি মা? ওই শয়তানটাকে বিয়ের মন্ত্র দিয়ে তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাও? नहीं रे बेटा, আমি তো তোর লড়কিটাকে বাঁচিয়ে দিলাম। ও শয়তানটা 3 বার মন্দিরে বসে থাকবে, আর তুহার বেটি সিধা হাতে যাবে, সিধা ফিরে আসবে, ও শয়তানটা রাস্তায় আটকাতে পারবে না। তুমি তো দেখছি ম্যাজিকের মতো সবকিছু বুঝতে পারো। কিন্তু আমার মেয়ে কোথায় বাকি? জানি না বাবা। ও সামনে দেখ, তুহার লড়কি আসছে। भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, बम बम तारक बम, भोले बम तारक बम, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, भोले बाबा पार लगाओ, त्रिशूलधारी शक्ति जगाओ, बम बम तारक बम, भोले बम तारक बम, बम भोले। কই সামনে তো তৃষাকে দেখা যাচ্ছে না। তাপি ধারে দেখ ইধার। এ কি তৃষা তুই? দেখলি তো পাগলি সেজে সে কেমন করে ওই শয়তানটাকে আমার পথ থেকে সরিয়ে। তোর সাহসটা কিন্তু ভীষণ বেড়ে গেছে। যদি তোকে চিনে ফেলে তখন কি তো বলতো? তখন আর একটা চুটকি দিতাম।
এইসব ছেলেগুলোকে না আমি বলে বলে গোল খাওয়াতে পারি। হ্যাঁ হয়েছে হয়েছে, এখন চল সবাই মিলে হাটের কেনাকাটা সেরে আসি। হ্যাঁ চলো চলো। একটু চল, একটু চল। কে কে তুমি? আহ ভাস্করদা, কি হচ্ছে কি তোমার? একটা মানুষ যখন তেষ্টা জল চায় তখন তার পরিচয়টা জানার আগে সবার আগে তার মুখে একটু জল তুলে দিতে হয় ভাস্করদা। বাবু, ও বাবু, তুমি জল খাবে? বসো এখানে, বসো বাবু, বসো। এই নাও বাবু, এই নাও জল খাও, এই নাও। আচ্ছা বাবু, এবার বলো তো তুমি কে, কোত্থেকে আসছো, কি নাম তোমার? জানি না, বিশ্বাস করুন আমি কিছু জানি না। আমি কে, আমি আমি কোথেকে এলাম, কি পরিচয় আমার, আমার কিছু মনে পড়ছে না, কিছু না। ওই দেখো, আদর করে জল খাওয়ালাম আর আমার সঙ্গে ঢপ বাজে শুরু করলে। ডবাজি ডবাজি মানে? এই লাঠির ঘায়ে না, এই লাঠির ঘায়ে তুমি সবকিছু বুঝতে পারবে। এত বড় একটা দামড়া ছেলে আর নিজের নাম ঠিকানা মনে করতে পারছো না, তাই না? তুই থাম তো, আমিই দেখছি। বাবু, ও বাবু, তোমার শরীরে পোশাকে এরকম জল কাদা রক্ত লেগে আছে কেন? জানি না, বিশ্বাস করুন আমি কিছু জানি না। জানি না, আমার যেন মনে হচ্ছে আমি যেন জীবনে প্রথমবার ওই নদীর পাড়ে চোখ মেলে তাকালাম। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আমি ঠিক কেমন করে এখানে এলাম? না বাবু, এর আগে এই অঞ্চলে কোনোদিন দেখিনি তোমাকে। পোশাক আশাক দেখে মনে হচ্ছে আশপাশের কোনো শহর অঞ্চলের ওই মানুষ। পাড়তলিতে চলতে গিয়ে হয়তো পা পিছলে নদীতে পড়ে গিয়েছিল। চৈতন্য পড়ে যদি গিয়ে থাকে তাহলে সেসব কথা মনে করতে পারছে না কেন? হয়তো আঘাত পেয়েছে বলে মাথা ঘুরে গেছে। হ্যাঁ বাবু, ও বাবু, একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে মনে আছে? করো। মা, বাবা, ভাই, বোন? মা, বাবা, ভাই, বোন। হ্যাঁ। কি আছে আমার, কি আছে? আমার কেন কিছু মনে পড়ছে না, আমার মাথার ভেতরটা সবকিছু এরকম গভীর অন্ধকার হয়ে আসছে কেন? কি আছে আমার, কি আছে অন্ধকারটার উপরে, কি আছে আমার? দেখেছো ভাস্করদা, দেখেছো আবার ধাপ পাচি শুরু করেছে। এ ধাপ পাচি শুরু করেছে। পুরো। এখান থেকে চলো তো, চলো, 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 সবাই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি বরং এখানে বসে বসে একটু মাথা ঠান্ডা করো, তাহলে আস্তে আস্তে সব মনে পড়ে হ্যাঁ, মনে পড়ে যাবে। তোমরা সবাই চলো চলো। আমরা যাই, হ্যাঁ, চলো, চলো। না, তুমি যেও না, তুমি যেও না। তোমরা কেন বুঝতে পারছো না, তোমরা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নেই। সাহস দেখেছো, সাহসটা দেখেছো? আবার হাত ধরে টানাটানি শুরু করেছে। এই ভালো ভালো বলছি, ভালোই ভালোই বলছি, আমার হাতটা ছাড়ো, নইলে আজ তোমার সত্যি সত্যি না বাপ ঠাকুরদার নাম ভুলিয়ে দেবো। হ্যাঁ, না, ছাড়বো না, ছাড়বো না। তোমরা কেন বুঝতে পারছো না? জানো জানো, আমার যেন মনে হচ্ছে আমি যেন একটা পশুর খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। সেই বন্দিশালাটা আমার নাম, গোত্র, পরিচয় সবকিছু মুছে দিয়েছে, সবকিছু। সেই বন্দিশালার দরজাটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি যেও না, তুমি আমাকে বাঁচাও। কিন্তু মহা মুশকিলে পড়লাম। আরে বাবা, আমি তোমাকে কেমন করে বাঁচাবো? আমি কি ডাক্তার নাকি? হ্যাঁ বাবু, ওকে ছেড়ে দাও, ভীষণ দেরি হয়ে গেল। হ্যাঁ, তারপর ওই শতান শান্ডুটা যদি এসে পড়ে কি যে ছেড়ে হবে। দাও, ছেড়ে দাও, ছাড়ো। ছেড়ে দাও ওকে। যাও, সবাই চলে যাও, চলে যাও। কেউ নেই। আমি যেমন করে অন্ধকারটা থেকে এসেছিলাম, আমি ঠিক তেমনি করে অন্ধকারই হারিয়ে যাবো। হ্যাঁ, অন্ধকারই হারিয়ে যাবো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলি যাচ্ছটা কোথায় শুনি? জানি না, বিশেষ করুন আমি কিছু জানি না। যার কোনো বর্তমান নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। আমি যখন নদীর পাড়ে চোখ মেলে তাকিয়েছিলাম না, তখনই উচিত ছিল নিজেকে ওই নদীর জলের সঙ্গে ভাসিয়ে দেওয়া। আত্মহত্যা করে সেই পাপের বোঝাটা তুমি আমার মাথায় চাপাতে চাও? এই এসো তো, এসো আমার সাথে, এসো বলছি, এসো। আরে ওকে নিয়ে তুই আবার কোথায় যাবি? কোথায় আর যাবো? ঘাড়ে যখন চেপেছে তখন বাড়ি নিয়ে ডাক্তার দেখাই, তারপর সুস্থ হয়ে নিজের নাম ঠিকানা বলতে বলে সেখানে পৌঁছে দেবো। কিন্তু এরকম একটা অজানা অচেনা ছেলেকে তুই নিজেদের বাড়িতে নিয়ে যাবি? তা কি করবো? হ্যাঁ, কি করবো বলো, কি করবো? একটা পশু তার একটা পশুকে ফেলে পালায় না, তাকে সর্বশক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করে। আর আমরা মানুষও একটা অসহায় মানুষকে এইভাবে ফেলে চলে যাই। কিন্তু তুই বুঝতে পারছিস না রে দিশা। বোঝার তো কিছু নেই বাকি, বোঝার তো কিচ্ছু নেই। দুঃখে শোকে মানুষ তো মানুষকেই আঁকড়ে ধরতে চায়, মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়, তাকেই তো বলে মনুষ্যত্ব। কিন্তু এই বয়সের একটা অচেনা ছেলেকে ঘরে নিয়ে গিয়ে তুললে সমাজ কি বলবে সেটা একবার ভেবে দেখেছিস? সমাজ? কিসের সমাজ? কিসের সমাজ বাবা? যে সমাজ বিপন্ন মানুষকে উদ্ধার করে না, দুঃখের দুঃখ বোঝে না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজকে আমি মানি না বাবা। এই মানুষটাকে আমি সুস্থ করে তুলবই, তারপর এই সত্যিকারের পরিচয় একদিন আমি ফিরিয়ে দেবো, আমার প্রতিজ্ঞা, 31 প্রতিজ্ঞা। তুমি এসো আমার সাথে। তুমি মানবী না, তুমি দেবী, স্বর্গের দেবী। হ্যাঁ, তোমার না মাথা। আরে বাবা, আমি দেবী টেবি কিচ্ছু নেই, আমার নাম তো তৃষা। আর আজ ভগবান তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম
পবিত্র। কি হলো? আরে তুমি হাঁ করে এখন আমার মুখে থেকে তাকে দাঁড়িয়ে থাকবে? যাবে না আমার সাথে? চলো। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত, ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি, আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, ও শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, পূজার থালা হাতে নিয়ে তাই তো বসে আছি, তোমার ছোঁয়া পরশমণি সোনার চেয়েও দামি, ও সোনার চেয়েও দামি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে। না না সুমু না, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। পুরুষ মানুষই তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে কাকিমা রাত্রি এদেরকে সান্ত্বনা দেবে কে? আমি বুঝি কাবেরী, সব বুঝি, কিন্তু কিন্তু মন যে মানতে চায় না। বয়সে বড় হলেও অর্পণদা ছিল আমার বন্ধুর মতো, ছেলেবেলা একসঙ্গে খেলাধুলা করেছি, এ বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হইচই সব যেন ছবির মতো চোখের সামনে ভেসে উঠছে গো। তবু সুখ দুঃখী সব রাত্রি একদিন ভোর হয়, সময়ের দাবিতে সব কিছুকেই ভুলে যেতে হয়, গতকালের কথা ভুলে মানুষকে আগামী কালের দিকে এগিয়ে যেতে হয়। সেই এগিয়ে যাওয়াটা কি এতই সহজ কাবেরী? তুমি কি ভুলতে পেরেছো অর্পণদাকে, যাকে তুমি ভালোবেসেছো? ভালোবাসার মতো সময় তো তেমন পাইনি, তবে অর্পণের সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের সুযোগ নিয়ে মামা আমাদের বিয়ে দিতে চেয়েছিলেন। হয়তো হয়তো সেই চাওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? না না সুমনা, তা আমি কিছুতেই বলতে পারবো না, তার কারণ মামাকে আমি শ্রদ্ধা করি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করার সাধ্য আমার নেই। কিন্তু কাবেরী, কাকিমা তো নিজেই এ বিয়েতে মত দিয়েছিলেন, আমরাও তো সবাই খুশি মনে মেনে নিয়েছিলাম, তুমিও তো কোনো আপত্তি করোনি কাবেরী? আপত্তি হয়তো করিনি, কিন্তু তখন থেকেই একটা অজানা আতঙ্কে আমার বুকটা কাঁপছিল। অজানা আতঙ্ক? কিসের আতঙ্ক? আমি যে একটা অপায়া মেয়ে, জন্মের পর যার মা বাবা মারা যায়, এত বড় পৃথিবীতে যার আপন বলতে কেউ থাকে না, তার কপালে কোনদিন সুখ হয় না, আর তার জীবনের সঙ্গে যে জীবন জড়াতে চায় তারও কপালে অভিশাপ নেমে আসে। কোনো অভিশাপ নয় কাবেরী, অর্পণদার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, নিয়তির সেই বিচিত্র খেয়ালের উপর তো কোনো মানুষের হাত নেই। আছে আছে সুমু আছে, তার জন্য আমি দায়ী, আমি তবু যখন আমাদের বিয়ের কথাবার্তাটা হচ্ছিল সেটাকে আমি ভগবানের নির্দেশ বলে মেনে নিয়েছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি সৌম্য, মানুষের জীবনে যখন অভিশাপ নেমে আসে তখন সেটা আশীর্বাদের ছদ্মবেশে
আছে কাবেরী! তাই তো অর্পণকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। না কাবেরী না, দাদা কিছুতে আমাদের ছেড়ে চলে যেতে পারে না, এ আমি বিশ্বাস করি না, করব না। রাত্রি, কেন এমন অবুঝের মতো কথা বলছো? বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। আমরা দু চোখ দিয়ে যা দেখি সেটাই একমাত্র বাস্তবে সত্যি। তোমরা কেউ কি সেখানে কি দাদার মৃতদেহটা নিজেদের চোখে দেখে এসেছো? না, তা হয়তো দেখিনি, কিন্তু পুলিশ যখন তদন্ত করে বলছে যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলে অসম্ভব বললে ধরে নেবো কেন? আরো বড় দুর্ঘটনার পরে তো মানুষ বেঁচে ঘরে ফিরে আসে। তা হয়তো আছে রাত্রি, তা হয়তো আছে, কিন্তু অর্পণদা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো 2-4 দিনের মধ্যেই সে ফিরে আসতো। আজ 1 মাস পার হয়ে যাওয়ার পর কি করে আমরা বিশ্বাস করবো? তোমরা যাই বলো না কেন, আমার মন বলছে আমার দাদা ঠিক বেঁচে আছে। রাত্রি, সে বেঁচে থাকলে আমরা সবাই খুশি হব, কিন্তু কোনো অলিক স্বপ্ন দেখে তো কোনো লাভ নেই, তাতে হয়তো আঘাতটা আরো বাড়বে। কোনো অলিক স্বপ্ন নয় কাবেরী, মা যখন নিজেই তোমাদের বিয়ে দেবে ঠিক করেছেন, মায়ের সে আশার প্রদীপের আলোটা কিছুতেই নিভে যেতে পারে না কাবেরী, কিছুতেই না। তবু সবার সব আশার প্রদীপ নিভে গিয়ে লক্ষিন্দরের লোহার বাসর ঘরে তো কালসাপ ঢুকেছিল। রাত্রি, তুমি অন্তত তোমার মনের বিশ্বাসটুকু নষ্ট হয়ে যেতে দিও না। বিশ্বাস নেই রাত্রি, বিশ্বাস নেই। আমার ভাগ্যের রেল লাইনটা এমন কাঁচা মাটির ওপর পাতা যে জীবন গাড়িটা চলতে গেলেই পদে পদে কাঁদ হয়ে পড়ে। তোমরাই হতাশার কথা ভুলে যাও কেন, বারবার ভুলে যাচ্ছ। আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে মাকে সান্ত্বনা দেবে কে? তুমি ঠিক বলেছো রাত্রি, কাকিমার কথা একদম আমার খেয়ালই ছিল না। কোথায় তিনি? আজ 1 মাস ধরে দিন রাত ঠাকুর ঘরে পড়ে কান্নাকাটি করছে, কারোর সঙ্গে দেখাও করছে না, ভালো করে খাওয়া দাওয়া করছে না। তার মনে ভরসা জোগানোই আমাদের একমাত্র কাজ। না, কাউকে কোনো ভরসা জোগাতে হবে না রে, আমি আমার কর্তব্যের পথটা পেয়ে গেছি। আমি জানতাম তুমি একদিন ঠিক তোমার মনের বিশ্বাস ফিরে পাবি, আর সেই বিশ্বাসের জোরে দাদা ঠিক তোমার জীবনে ফিরে আসবে। না না রাত্রি, না, আর আমি কোনো মিথ্যে আশার ছবি মুখে নিয়ে বেঁচে থাকতে চাই না রে। তুমি কি বলছো মা? ঠিকই বলছি রে, অর্পণ যে বেঁচে নেই সে যে কোনোদিনই ফিরে আসবে না, এই সত্যিটা আমি মেনে নিয়েছি। এজন্য আমি দায়ী কাকিমা, আমি দায়ী। আমি আমার মতো অশুভ মেয়ের জন্যই আপনাদের সংসারে অমঙ্গল নেমে এসেছে। না কাবেরী, এ আমার পরীক্ষা, ভগবান এভাবেই আমার কর্তব্য কর্মের পরীক্ষা নিচ্ছে। তাই তো তিনি যখন আমার স্বামীকে কেড়ে নিয়েছিলেন, ওই ছেলে মেয়ে দুটোকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার ছেলেটাকেও কেড়ে নিলেন তিনি। আমার মাথার উপর একটা বিশাল কর্তব্যের বোঝা চাপিয়ে দিলেন, কিন্তু না, এই পরীক্ষায় আমি কিছুতেই হার মানবো না। আমি যে মা, পায়ের নিচে মাটি, মায়ের মতোই মনটাকে শক্ত পাথরের মতো করে গড়ে তুলবো। আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। কিন্তু আমার পাথর হয়েও আপনি বাঁচতে পারবেন না কাকিমা। কেন পারবো না? ওই নিয়তি যত সর্বনাশের হাসি আসবে, আমার ঘর ভাঙবে, সংসার ভেঙে তছনছ করে দেবে, ততই আমি সেগুলোকে নতুন করে গড়ে তুলবো। তাই তো সামনের মাসে আমি তোমাদের বিয়ে দেব। না মা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কেন পারবি না রে? তোদের সবার মুখে হাসি দেখলে, তোদের সবাইকে সুখে থাকতে দেখলে, তবেই তো আমি অর্পণের মৃত্যু শোকটা ভুলে যেতে পারবো। কিন্তু মা, তুমি একদিন এই বাড়িতে দাঁড়িয়ে কথা দিয়েছিলে একই দিনে দাদার সঙ্গে কাবেরীর বিয়ে দেবে। আজ দাদা নেই বলে কাবেরীর জীবনটা তো এমন বৃথা হয়ে যেতে পারে না। আর রাত্রি, কেন তোমাদের কথার মাঝখানে বারবার আমাকে টেনে আনছো? কাকিমা যা চাইছেন তা তুমি মেনে নাও। নিশ্চয় মেনে নেব, তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তুমি কি বলছো রাত্রি? রাত্রি ঠিকই কথা বলেছে কাবেরী। অর্পণদার মৃত্যুটা যদি মেনে নিতে হয় তাহলে অন্য কোনো ছেলেকে তুমি বিয়ে করবে, তবেই আমি রাত্রির গলায় মালা দেবো। না না সৌমন, না, আমার দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে আমাকে দূরে সরে থাকতে দাও। না কাবেরী, সৌম্য আর রাত্রি আমাকে একটা চরম ভুলের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমিও তো আমার মেয়ের মতো। আমার এক মেয়ের চোখে জল থাকলে তো আরেক মেয়ের মুখে হাসি ফুটতে পারে না। তাই ভালো ছেলে দেখে একই দিনে আমি তোমাদের বিয়ে দেব, আর সেই জন্যই তোমার মামা বাবুকে আমি ডেকে পাঠিয়েছি। ডেকে পাঠাতে হবে কেন বৌদি? আপনার শ্রীচরণে হাজির থাকা তো আমার পবিত্র দায়িত্ব। শুধু হাজির থাকলে হবে না মিস্টার সরকার, আজ থেকে এবারে সমস্ত দায় দায়িত্ব আপনাকে নিজের কাঁধে তুলে নিতে হবে।
আমি তো সারা জীবন সেই চেষ্টাই করে যাচ্ছি। সেই জন্যই তো সেদিন অর্পণকে কালীপাহাড়িতে যেতে বারণ করেছিলাম। ও যদি আমার বারণ শুনতো তাহলে আজ আমাদের সবাইকে চোখের জলে ভাসতে হতো না। দুঃখ করে কি করবেন বলুন, সবই নিয়তির খেলা। আমি অর্পণের মৃত্যুর জন্য দায়ী। হ্যাঁ, একমাত্র আমি যদি সেদিন ওকে জোর করে আটকে রাখতাম, যদি আমি নিজে সেখানে চলে যেতাম, আমি মরে গেলে তো এই পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। ভগবান, ওই কচি ছেলেটার বদলে আমাকে টেনে নিয়ে গেলেন না কেন? ওসব কথা ভেবে লাভ নেই, আমরা নতুন করে বাঁচবো। বাঁচার ইচ্ছে আর আমার নেই। তবে আপনি যে আদেশ করবেন আমি মাথা পেতে নেব। আপাতত সৌম্য আর রাত্রির বিয়ের আয়োজন করুন। আর শুনুন, ওই একই দিন আমি কাবেরীরও বিয়ে দেব। কাবেরীর বিয়ে দেবেন? কার সঙ্গে? যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা সুপাত্র খুঁজে বের করুন। কাবেরীর বিয়ের সমস্ত খরচ আমি দেব। এসব আপনি কি বলছেন বৌদি? ঠিকই বলছে মিস্টার সরকার। কাবেরী বাড়ির বউ হয়ে এলে ও তোমার অর্ধেক সম্পত্তির মালিক হতো, তাই আমি আমার সমস্ত সম্পত্তি কাবেরী আর রাত্রির নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। না, না কাকিমা, না, ও কথা আপনি বলবেন না কাকিমা, ও কথা আপনি বলবেন না। আপনি খুশি হলে আমি হয়তো বিয়েতে রাজি হতাম, কিন্তু কোনো সম্পত্তির ভাগ আমি নিতে পারবো না কাকিমা। কাবেরী, কাবেরী, বাধা দিস না, বাধা দিস না। উনি যদি তোর নামে সম্পত্তি লিখে দিয়ে শান্তি পেতে চান, সেটাকে মাথা পেতে মেনে নেওয়া আমাদের পবিত্র কর্তব্য। কিন্তু মামা, না, কোনো কিন্তু নয়। বৌদি, আপনি নিশ্চিন্ত থাকুন, 2-1 দিনের মধ্যেই আমি উপযুক্ত পাত্র খুঁজে বার করব। আর সেই সঙ্গে দুটো নতুন দলিল তৈরি করবেন। ওদের বিয়ে রাতে আমি তাতে সই করে দেব। এই কথা আর আমাকে দ্বিতীয়বার বলতে হবে না, আমি আজই দলিল তৈরি করে ফেলবো। তবু আমি বলবো, আপনি ভুল করছেন কাকিমা, বিরাট ভুল। কিসের ভুল? সম্পত্তি মানুষের সম্পর্কের মাঝখানে কাঁটা ছড়িয়ে দেয়, বিষয়ের বিষ ঘরে ঘরে বিভীষণ তৈরি করে। ওই দলিলের রূপ ধরে কোন কাল সাবজে আপনার মাথার উপর ফোনা তুলে দাঁড়াবে আপনি তা বুঝতে পারবেন না কাকিমা, কিছুতেই না, কিছুতেই না। কাবেরী, কাবেরী যাই বলুক মা, আজ তোমার ওপর আমার অনেকটাই শ্রদ্ধা বেড়ে গেল। কেন জানো মা, এই পৃথিবীতে ভগবানের শ্রেষ্ঠ দান হলো মায়ের স্নেহ, আর সেই মাতৃশ্রের উদাহরণ হলে তুমি আমার মা, আমার মমতাময়ী মা। ঠিক ঠিক, রাত্রিমা আমার মনের কথাটা বলে দিয়ে গেল। আপনি শুধু সন্তানদের গর্ব নন, আপনি দেশের গর্ব। বৌদি, এই চেকটা একটা সই করে দিন। ওটা কিসের চেক ম্যানেজার বাবু? ওই কালীবাড়ি লেবাতের বাইরের টাকা, ঠিকাদারদের পেমেন্ট, তারপর চা বাগানের খরচ, আমরা ওই যে নতুন হোটেল করেছি তার খরচাপাতি। তার জন্য কষ্ট করে রোজ রোজ আসবেন কেন মিস্টার সরকার? চেকগুলো তো একদিনই সই করে নিতে পারে। না না, তা হয় না বৌদি, এ বড় দায়িত্বের কাজ। একবার যদি একটা টাকাও এদিক ওদিক হয়ে যায়, তাহলে আপনি কি আমার উপর বিশ্বাস রাখতে পারবেন? আর এই বিশ্বাসের জোরেই তো আমি বেঁচে আছি। নিন বৌদি, ধরুন, দিন, সই করে দিন। আপনি পাশে আছেন বলেই তো এত বড় দুর্যোগের মাঝখানে আমি মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আপনি এখন আমাদের আশা, ভরসা, ভবিষ্যৎ। ভগবানের আশীর্বাদে এই সৎ কাজের পুরস্কারটা একদিন পেয়ে যাবেন ঠাকুরপো। ঠিক 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 পেয়ে যাবেন। নিশ্চয়ই পাবো। কারণ সততাই আমার একমাত্র মূলধন, নাকি বলো সৌম্য? হ্যাঁ, আচ্ছা ম্যানেজার বাবু, আমি কিছুতেই বুঝতে পারছি না যে অর্পণদার মৃত্যুটা কি সত্যিই অ্যাক্সিডেন্ট বলে আপনি বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সন্ত্রাসবাদীরা ও চলার পথে বোমা পুঁতে রেখেছিল, যাকে বলে ল্যান্ডমাইন। কিন্তু আমার মনে হয় অর্পণদার বাবার মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তো হঠাৎ তোমার এরকম মনে হওয়ার কারণ? তা আমি জানি না, কিন্তু আমার মন বলছে, জানেন, আমার মন বলছে এটা নিছক
দুর্ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিতভাবে কেউ অর্পণদাকে খুন করেছে। খুন? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওইসব খুন জখমের কথা শুনলে ভয়ে আমার গা চমচম করে। আমারও ভয় করে ম্যানেজার বাবু। খুনি হয়তো আমাদের খুব কাছের মানুষ, সে হয়তো সব সময় আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, তাই আমরা কেউ তাকে চিনতে পারছি না। কিন্তু সে জানে না পাপ কখনো তার বাপ কেউ ছাড়ে না। এই মহামান্য জনতার আদালত একদিন বিচার হবে, বিচার, পাপ পুণ্যের বিচার। পাপ পুণ্যের বিচার। সরকারের বিচার এত সহজে শেষ হয় না। মালিক চোখ বুঝে লাখ লাখ টাকা চেক সই করে দিচ্ছে। এবার কাবেরীর বকলমে চৌধুরী বাড়ির সব সম্পত্তির অর্ধেক অংশের মালিক হব আমি। তারপর ঘরের ভেতর লুকিয়ে থাকা কাল সাপটা তোর শেষ সবল মারবে যে ছবলের নাম যত তত তবু করি সংসার নাম আমার রুদ্র সরকার। পাগল পাগল পাগল, কোত্থেকে সব উটকো পাগল এসে আমার ঘরে চাপবে আর আমাকে তার 3 রাত সেবা করতে হবে? না না, কাল সকালে উঠেই ওই পাগলটাকে আমি পথ দেখে দেবো। পথ দেখিয়ে দিলে সবাই কি সেই পথ চিনতে পারবে? কাজ চলার পর যে কোন ঘরে গিয়ে শেষ হয় সে একমাত্র ভগবানই জানে। হ্যাঁ জানি তো, জানি ওই ভগবানই তো আমার সবচেয়ে বড় শত্রু। তাই তো 10 মণি বোঝাটা আমার মাথার উপর চাপিয়ে দিয়েছে। 10 মণি বোঝা মানে কিসের বোঝা? কিসের বোঝা? হ্যাঁ, বুড়ো শিবতলা থেকে সেদিন যাকে আদর করে বাড়ি নিয়ে এসেছিলাম, সেই পবিত্র বাবু এখন খাচ্ছে দাচ্ছারে নাক ডাকে ঘুমোচ্ছি। ও মা, ঘুমাবে না তো কি করবে? অসুস্থ মানুষ। অসুস্থ? হ্যাঁ। কিসের অসুস্থ? ও কিসের অসুস্থ রে? অ্যাক্সিডেন্ট, একটু হাত পা কেটে ছড়ে গিয়েছিল। ডাক্তারবাবুর ওষুধ আর ইঞ্জেকশনে সেসব তো কবেই ভালো হয়ে গেছে। এখন সে দামড়া ছেলের জন্য আমাকে দুবেলা হাতে এত রান্না করতে হচ্ছে। তুই বা মানুষটা ঘরে বসে রেখেছিস কেন? ওই চা বাগানের কাজেই তো লাগিতে পারিস। কাজ কর্মনে থাকলে ওর শরীরটা ভালো থাকবে। কি ঢঙের কথা! তারপর সেখানে গিয়ে আবার কোনো নতুন দুর্ঘটনা ঘটাক, তখন তো সব দোষ আমার ঘাড়ে এসেই পড়বে। মানুষটার জন্য ওখানে এতই ভাবিস, তাহলে শুধু শুধু গাল মন্দ করছিস কেন? বেশ করেছি, আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না। কালি না, ওটাকে তাড়াবো। কিন্তু মানুষ যাবে কোথায় বল দেখিনি? আজও পর্যন্ত নিজের নাম ঠিকানা কিছুই মনে করতে পারছে না। ওর সব কিছু মনে আছে রে। মনে আছে? হ্যাঁ, ও সব কিছু মনে আছে, তবু না ও ঢং করছে রে, ঢং। হ্যাঁ, আমরা তো ওর মনের ভিতর ঢুকে সেখানকার খবর নিতে পারবো না। বেশ, আমি বাড়ির ভেতরে গিয়ে পবিত্রতার মনের খবরটা জেনে আসি। কোথায় যাচ্ছিস রে পাখি? সে কি বাড়িতে আছে নাকি? কোথায় গেছে? ওই যে বাবার সঙ্গে ডাক্তারখানায় পাঠিয়েছি। যদি একবার জানতে পারি যে মানুষটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাহলে আজকের রাতই না ওর এই বাড়িতে শেষ রাত। ঘর থেকে তাড়াতে পারলেও তোর মনের ঘর থেকে পবিত্রতার ছবিটা মুছে ফেলতে পারবি তো? মনের ঘর থেকে মানে? তোর মনের ঘরে যের মধ্যে প্রেমের প্রদীপ জ্বলে উঠেছে রে। আরে বাবা পাখি, তুই তো খুব পাকা কথা বলতে শিখেছিস রে। কেন শিখবো না? মেয়েরা তো 5 বছরেই পাকি। তাই তোর মনের সিংহাসনে যে পবিত্রতাকে বসিয়ে ফেলেছিস, সেটা কিন্তু আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। তোর চোখে না নেবা হয়েছে রে, নেবা। আমি আর প্রেম করার মানুষ খুঁজে পেলাম না। বলি পাগলটা ভালোবাসার কিছু বোঝে নাকি জানে রে? আরে বাবা, সে না জানলে তুই তো জানিস। তোর মনের আকাশে যে রামধনু রং ফুটেছে, সেটাকে তো তুই লুকিয়ে রাখতে পারবি না। কে? এই বুকে দে, বল আমি সত্যি বলছি কিনা। কে রে? বেলা তো পড়ে এলো। বাবা এখনো ডাক্তারখানা থেকে ফিরলো না কেন বলতো? হ্যাঁ তাই তো। এই কি বলছিস শোন না, আজ তোকে আর পবিত্রতাকে নিয়ে আমরা ওই ফুলবাড়ি মেলা দেখতে যাবো। ভাস্করদা এক্ষুনি আমাদের নিতে আসবে। না রে পাখি, আমি তোদের সঙ্গে আর মেলায় যেতে পারবো না। কেন যেতে পারবে না কেন? কি হয়েছে? একটু আগে তোর বাবা আমাদের বাড়িতে এসেছিল, জানোই, তাই বলে আমায় অপমান করে গেল।
কি বলছো কি ভাস্করদা? পাখির বাবা তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আরো বলেছে আমি যেন পাখির সঙ্গে না মেলামেশা কি করি। বলছো তুমি? আমি ঠিকই বলছি। উনি আরো বলেছেন চা বাগানে এক সুপারভাইজার বাবুর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করলেই হলো, যাকে তাকে বিয়ে করতে আমার বইয়েই গেছে। তুমি চলো তো। না রে পাখি, তোর বাবা যখন চান না তখন তুই ঘরে ফিরে যা। এই ফিরে যাবে মানে? ফিরে যাবে মানেটা কি? এতদিন পর এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না ভাস্করদা? তাহলে তুমি ওকে ভালোবেসেছিলে কেন? ভালো আমি ওকে এখনো বাসি, কিন্তু ওর বাবার মনে আমি আঘাত দিতে চাইনি বলে। গো কি ঢঙের কথা! ওর বাবার মনে আমি আঘাত দিতে চাইনি বলে? ওর বাবার উপর তোমার যখন এতই দরদ, তখন এই পাখিকে ভালোবাসার আগে সেই মানুষটার অনুমতি নিয়ে ভালোবাসোনি কেন? হ্যাঁ ভাস্করদা, ওর বাবার অনুমতি নিয়ে তুমি যখন ওকে ভালোবাসোনি, তখন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। এই পাখিকেই তুমি বিয়ে করবে। কিন্তু ওর বাবার অমতে পাখি কি আমার জন্য ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারবে? পারবে ভাস্করদা, পারতেই হবে। একটা কথা মনে রেখো ভাস্করদা, বাবা মা তাদের সন্তানদের এতটাই ভালোবাসেন যে তাদের স্বাধীনতাটা স্বীকার করতে চান না। সবসময় ভাবেন যে বড়রা আলো না দেখালে ছোটরা পথ চলতেই পারে না। তাদের বুঝে সঠিক পথে নিয়ে আসাটাই তো ভালোবাসার আসল পরীক্ষা। আর আমি জানি পাখি ওর বাবাকে ঠিক রাজি করাতে পারবেই। রাজি করাতে না পারলেও ঘর থেকে চলে আসতে পারবো। আর এ কথাটা ভাস্করদাকেই বলতে হবে। আরে শ্যাম যদি বাঁশি বাজাতে ভয় পায়, তাহলে রাধিকা ঘর ছেড়ে পথে নামতে পারবে না, তাই কোনো দিন না। কি ভাস্করদা, এবার নিশ্চয় পাখির বাবার কাছে কি দাঁড়াতে তুমি ভয় পাবে না? পাবো, কারণ আমি যে চা বাগানের সামান্য একটা কুলি, পাখি যখন জানতে পারবে সেই সুপারভাইজার বাবু রোজগারটা আমার চেয়ে অনেক বেশি, তাদের দোতলা ফাঁকা বাড়ি, শোয়ার ঘরে কালার টিভি, তখন তার বাবার কথাটা মেনে নিতে কোনো অসুবিধে হবে না। ছি ভাস্করদা ছি, এ কথা বলে তুমি কিন্তু মেয়েদের ভালোবাসাটাকে অপমান করছো। অপমান আমি করছি না তৃষা, অপমান আমি করছি না। আমি একটা বাস্তব সত্য কথাই বলছি। ভালোবাসার মেয়েকে হারিয়ে এই পৃথিবীতে অনেক পুরুষ বিয়ে না করে চিরকুমার হয়ে থেকেছে, কিন্তু কোনো মেয়ে কোনো দিন কোনো পুরুষের জন্য আজীবন কুমারী হয়ে বসে থাকেনি। তুমি মেয়েরাই একসময় স্বামীর জন্য জ্বলন্ত চিতায় উঠে সতী হয়েছে। কোনো পুরুষ কোনোদিন কোনো মেয়ে সহমরণে যায়নি। শিবরাত্রির মতো কোনো পার্বতী রাত্রির ব্রত করেনি। বউ মরে গেলে সারা জীবন মাছ মাংস খাওয়া ছেড়ে সাদা পোশাক পরেনি। আনারকলির মতো সেলিমকে ভালোবেসে জীবন্ত অবস্থায় কবরের নিচে নিজেকে শেষ করে দেয়নি ভাস্করদা। বাহ, তুই আজ আমার মনের অন্ধকারটা কাটিয়ে দিলি রে তৃষা, তাই তোর উপর আমার শ্রদ্ধাটা অনেকটাই বেড়ে গেল। আরে বাড়বে বাড়বে, 100 বার বাড়বে। তৃষা কার মেয়ে দেখতে হবে তো। বাবা, তোমার এত দেরি হলো কেন শুনি? আর হ্যাঁ, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললো পবিত্র এখন সম্পূর্ণ সুস্থ, কোথাও কোনো অসুবিধা নেই। সুস্থ যদি হবে তাহলে নিজের নাম ঠিকানা বলতে পারছে না কেন? ওর মাথায় এমন একটা আঘাত লেগেছে যার জন্য ওর স্মৃতিশক্তিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই আগের জীবনের কোনো কথাইও মনে করতে পারছে না। সর্বনাশ, কি হবে এখন? ডাক্তারবাবু বললো ও যেমন আছে তেমন থাক, ওর আগের জীবন নিয়ে ওকে কোনো প্রশ্ন করা যাবে না। আর জোর করে ভাবাতে গেলে ও হয়তো পুরোপুরি পাগল হয়ে যাবে। না না বাবা, তাহলে আর তোমরা কেউ এসব নিয়ে ওকে কোনো কিছু জিজ্ঞেস করো না। আরে কাকে কি জিজ্ঞাসা করবি? সেই আপদটাকে তো আমি বিদায় করে দিয়ে এসেছি। বিদায় করে দিয়ে এসেছো মানে? 1 ঘন্টা পরে শিলিগুড়ির বাস ছাড়বে, আমি বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে টিকিট কেটে তাকে শিলিগুড়ির বাসে তুলে দিয়ে এসেছি। বাবা, এ তুমি কি বলছো কাকা? শিলিগুড়ির বাসে তুলে দিয়েছো? আরে সেখানে গিয়ে ও কি করবে? আরে কি আর করবে, পথে ঘাটে ঘুরতে ঘুরতে ঠিক একদিন নিজের বাড়িটা চিনতে পারবে। আচ্ছা বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? যে মানুষটা তো নিজের নাম ঠিকানা বলতে পারে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে চেনে না, তাকে তুমি এভাবে একা ছেড়ে দিয়ে চলে এলে? তা কি করব, কি করব? আরে নিজেদেরই খাওয়ার জোটে না, তারপর আরেকজন মানুষকে এমনি করে কতদিন বসে বসে খাওয়াবো? এসব তুমি কি বলছো বাবা? আমরা যদি দুজনে খেতে পাই তাহলে আরেকটা মানুষকে খাওয়াতে পারবো না? হ্যাঁ, তা পারলেও একটা সমস্ত ছেলে ঘরে বসে আছে, এ নিয়ে গ্রামের 5 জনে 5 কথা বলছে। যার যা ইচ্ছে বলুক, যার যা ইচ্ছে বলুক, কিন্তু তার জন্য আমরা কেন আমাদের মনুষ্যত্বকে বিসর্জন দেবো বলতে পারো? কি আশ্চর্য! আরে তুই তো রাত দিন বলিস, কাল সকালে এই পবিত্রকে আমি বিদায় করে দেবো। আমার যা ইচ্ছে বলতে পারি। হ্যাঁ, আমার যা ইচ্ছে বলতে পারি, কিন্তু তোমার বাবা হয় সেটাকে সত্যি বলে ধরবে কেন? এ তো মহা মুশকিলে বললাম রে বাবা। তোর কোন কথাটা সত্যি আর কোন কথাটা মিথ্যে সেটা আমি বুঝবো কেমন করে? তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও বলছে। বাস ছাড়তে এখনো অনেক দেরি আছে, তার আগে তোমার পবিত্রকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। কি হলো, দাঁড়িয়েছো কেন? যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। আর এখন থেকে তোর কোনো কথাকেই সত্যি বলে ধরবো না, যা বলবি তার উল্টো পথে চলবো।
একেবারে উল্টো রথে। বেঈমান 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 বেঈমান, তোমরা পুরুষ মানুষেরা না একে নম্বরের বেঈমান। বাবা বাসা ধরে দিল আর উনি এমনি চুপচাপ চলে কিন্তু গেলেন। পবিত্র এখানে কোনো অধিকারে থাকবে তৃষা? তোর তো কেউ ওর আপন জন্য। তাহলে সেদিন আমার হাত ধরে এখানে চলে এসেছিল কেন? আমার মনটাকে একটা খেলার মারছে, যার যখন ইচ্ছে আসবে আর চলে যাবে। ও ভাস্কর, আমি বলছি কি তুমি একটু জানো গো, বাবা তো বুড়ো মানুষ, তুমি কি ওর ঘাড় ধরে এখানে নিয়ে এসো? যাব, আমি নিশ্চয়ই যাব তৃষা, কারণ আমিও তো একই জ্বালায় জ্বলছি রে। তোর মনের যন্ত্রণা আমি বুঝতে পারি, সে যে সাপের বিষের চেয়েও মারাত্মক ভালোবাসার জ্বালা। ভালোবাসার জ্বালা কথা শুনলে না আমার গা জ্বলে যায়। আমার ভালোবাসা না, আমার ভালোবাসা এত সস্তা নয়। হ্যাঁ নিহাত, নিহাত মানুষটা এই বাড়িতে এতদিন ছিল, তাই কেমন একটা মায়া পড়ে গে। কিন্তু কিন্তু ভাস্কর দা ওকে যদি খুঁজে না পাই তাহলে কি হবে? হে ভগবান, হে ভগবান, পবিত্রকে তুমি আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ভগবান, পবিত্রকে তুমি আবার সে আমার এখানে ফিরে এসেছে তৃষা। কে গো? কে তুমি? আমি পবিত্র। তুমি তুমি এখানে কি করে এলে? বাবা তো তোমাকে শিলিগুড়ি বাসা তুলে দিয়েছিল। দিয়ে এসেছিল তো, দিয়ে এসেছিল তো। তাহলে তুমি এখানে ফিরে এলে কি করে? এই শোনো না, এই যেই তোমার বাবা বাস থেকে নেমে গেল না, অমনি আমি টুক করে বাস থেকে নেমে তোমার বাবার পেছন পেছন এখানে চলে এলাম। ওরে শয়তান, তোমার পেটে পেটে এত বদমাশি। তুমি কেন ফিরে এসেছো? কেন ফিরে এসেছো বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কেন থাকতে পারবে না? তো জানি না, ওই বাসে উঠে একা একা বসে মনে হলো আমি বোধহয় আর বাঁচবো না গো। কেন গো তোমার এমন কথা মনে হলো কেন? সত্যি কথা বলো, নইলে কিন্তু আমি তোমাকে নিজেই বাসা তুলে দিয়ে আসবো। বলছি বলছি বলছি, এই তিশা তিশা জানে তো আমি তোমাকে খুব ভালোবাসি গো। কতটা ভালোবাসি? দুটো ভালোবাসি। এই জানো তো, ওই চায়ের মধ্যে যেমন চিনি ভালো লাগে, তারপরে তরকারিতে যেমন কাঁচা লঙ্কা ভালো লাগে। কি বললে তুমি? আমি লঙ্কা? তুমি লঙ্কা হতে যাবে কেন? তুমি তো আমার তিশা, তবে লঙ্কার মতো একটু ঝাল ঝাল। তোমার না মাথা, লেঙ্কের মেতে ঝাল ঝাল। বাইরে থেকে মেয়েদের টক ঝাল যাই মনে হোক না কেন, আসলে আমরা হলাম বাঁশির মতো, যে যেমন ভালোবাসা দিয়ে বাজাতে পারে, এই বাঁশিতে ঠিক তেমনি সুর ওঠে। আমিও তো তোমাকে খুব ভালোবাসি গো। আমি তোমাকে ভালোবাসি গো। ভালোবাসার কি বোঝো তুমি? ভালোবাসার কি বোঝো তুমি? কেন বুঝবো না, কেন বুঝবো না? ওই কোনো কিছুর জন্য যখন বুকের ভেতরটা আনচান আনচান করে, তাকেই তো ভালোবাসা বলে গো। এই তিশা জানো তো, আমি না এখানকার পাহাড়, এই নদী, তারপরে হচ্ছে ওই ভাস্কর পাখি, এই শোনো, তারপরে হচ্ছে তুমি, তোমার বাবা, আমি সবাইকে খুব ভালোবাসি গো। কি বললে তুমি? না বলিনি। বাবার মেয়েকে তুমি একই রকম ভালোবাসো? না আমি বলিনি। আমার বাড়ি থেকে বেরো। বেরো আমার বাড়ি থেকে। বেরিয়ে গেলে মরে যাবো। না বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। আরে কি করছো? আরে কি করছো কি? আরে ছাড়ো, পবিত্র ছেড়ে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি ছাড়বো না। এবার কিন্তু কামড়ে দেবো। বদমাইশ কোথাকার, তোমার এত দূর সাহস, তোমার এত দূর সাহস একটা মেয়েকে তুমি জড়িয়ে ধরো। কেন জড়িয়ে ধরলে কি হয়? 3 দিনের ফাঁসি আর 1 দিনের জেল হয়। হ্যাঁ। হ্যাঁ, বাবাকে বলে দিলে মেরে তোমার হাত পা ভেঙে দেবে। বাবাকে বলো না, তাচ্ছে দেখো আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি নিজে হাতে করে আমাকে শাস্তি দাও। কি শাস্তি দেবো তোমায়? শুনে না, একটু আগে আমি যেমন করে তোমাকে জড়িয়ে ধরলাম না, তুমি ঠিক তেমনি করে আমাকে জড়িয়ে ধরো, দেখো শোধবোধ হয়ে যাবে। দেখো আমি কিচ্ছু করবো না, চুপটি করে দাঁড়িয়ে থাকবো। দেখো তোমার চুপটি করে আমি দাঁড়িয়ে থাকাচ্ছি না। বেরো আমার বাড়ি থেকে, বেরো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ শুনি? চুপচাপ চলে গেলেই হবে, তাই না? এই বাড়ি থেকে যে জিনিসটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা ফেরত দিয়ে যাও। চুরি? আমি আবার কি চুরি করলাম? এই মিথ্যে বলবে না, একদম মিথ্যে কথা বলবে না কিন্তু। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে? তাহলে বলো আমি কি চুরি করেছি বলো। তুমি চুরি করেছো আমার বোন। তিশা? হ্যাঁ পবিত্র, হ্যাঁ, এই তৃষার মনের মন্দিরে এই তৃষার মনের মন্দিরে আজ তুমি ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দিয়েছো। তাহলে তুমি আমাকে আজকে বলে দাও, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? কি করে বলবো তোমার আসলে কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে? কি করে বলবো তোমার আসলে মন কে যে চায়, কেন সে পালিয়ে
বেড়াই তোমার থেকে। পথ ভুলে গেছি চলে দূরে খুব বাসায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জেদের বাজি দুনিয়ার হার, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই, কেন সে পালে বেড়াই তোমার থেকে, তোমার থেকে। বাহ 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 বাহ। এই তাহলে তো আসল চেহারা তিশা। শান্ত, তুই এখানে? হ্যাঁ আমি অনেক দিন ধরে শুনছিলাম তুই একটা বাইরের ছেলেকে ঘরের মধ্যে পুষে রেখে ভর্তি করছিস, তাই সেই ধান্দাবাজিটা দেখতে এলাম। ওই ভদ্রভাবে কথা বল। এই 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 এর থেকে শালা ভদ্র ভাষা আমি কোনোদিন কথা বলিনি। মায়েরে বলছি তোকে বিয়ে করার পর না আমি শালা একবার জেনুইন ভদ্রলোক হয়ে যাব। যা জায়গা থেকে সে নদীর জলে ছাপতে মরবে। তোর মতো একটা সমাজ বিরোধীকে কোনোদিন বিয়ে করবে? আরে করবে করবে, তার জন্য তো আমি তৈরি এসেছি। এই, কি বলতে চাস তুই? সেদিন তুই বুড়ো শিবতলা আমাকে চুটকি দিয়ে পালিয়ে গেলিস, তাই বলে আমার হাত দিয়ে তুই বাঁচতে পারবি না তিশা। ওই শান্ত, তাই তো আজ আমি তোকে ওই বুড়ো শিবতলা তুলে নিয়ে বিয়ে করবো। এসো এসো বলছি। ভাই তুমি একদম তিশাকে হাত দেবে না বলে দিচ্ছ। চুপ শালা, আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না, তাহলে শালা তোকে আমি জানে খতম করে দেবো। জানে খতম করা তো সোজা নয় ভাই, তুমি যদি না 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 পবিত্র, তুমি আমাদের মাঝখানে এসো না, আমাদের ব্যাপারটা তুমি আমাদেরকে বুঝে নিতে দাও। তুমি এখান থেকে সরে যাও। ঠিক আছে আমি তো আর তোমার মুখের উপরে কোনো কথা বলতে পারবো না। যাও ভাই যাও, এবার তোমরা দুজনে আপসে লড়ে যাও আর আমি এ বাড়িটা বসে থাকি। যা যা যা। আরে এটাই তো আমি চাই, কারণ এই শান্তুর ইচ্ছাকে কেউ বাধা দিতে পারবে না। তাই এসো তিশা, এসো। আচ্ছা তুই আমাকে হিম্মত দেখাতে চাইছিস, আজ আমি তো সর্বনাশ করে ছাড়বো। ছাড়। এই শালা, তোকে আমি কিছুতে ছাড়বো না রে। ও শান্ত, শান্ত। এই শালা, তোকে না আমাদের মাঝখানে আসতে বারণ করেছি, তুমি জানো শালা। আমি তো আগে আসিনি ভাই, তুমি তো আমাদের দুজনকার মাঝখানে চুরি টাকা আমদানি করলে, তাই দেখে আমি পুরুষ মানুষ হয়ে হাতে চুরি করে বসে থাকতে পারি। আরে থাকবি থাকবি, কারণ এই কালি বাড়ি কারো ক্ষমতা নেই যে শান্তুর সামনে এসে দাঁড়ায়। তাই তুই চুপচাপ বসে থাকবি, আর আমি তোর চোখের সামনে ওই শালি তৃষাকে তুলে নিয়ে যাবো। তা তো আমি হইতে দেবো না ভাই। আরে দিবি দিবি দিবি, তুই দিবি না, তোর বাপ দেবে না শালা। এ ভাই, একদম বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমার হাতে করে হাই পাবে না। তাহলে দেখা যাক কে কাকে রে দে। আরে কি করছো? পবিত্র কি করছো? তোর শান্তকে ছেড়ে দাও। ছাড়ো বলছি, ছাড়ো। এইবার 3 গোনার সাথে সাথে তুমি এখান থেকে হাওয়া হয়ে যাও ভাই, না হলে ওই ছুরিটা না তোমার বুকের খাপের মধ্যে আমি একদম ঢুকিয়ে দেব। এই এক, এই দুই, আয়! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু জবাবটা শালা তোকে আমি ঠিক সময় বুঝিয়ে দেবো। মনে রাখিস, আগে শালা তোকে খতম করবো, তারপর এই শালি তিশার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দেবো। কোনো মাইকেল এই সান্ডুকে কিছু করতে পারবো না, কিছু না কিছু না। কেউ কিচ্ছু করতে পারবে না, দেখবে একজন ঠিক করতে পারবে। আয়! এই, আমি না তোমাকে বারবার করে বারণ করেছিলাম, তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম যে তুমি আমাদের মাঝখানে আসবে না, তবু তুমি কোন সাহসে দাঁড়ালো, চোরের সামনে এসে দাঁড়ালে? ওই আমি যখন দেখলাম তোমার সাথে আমার সম্পর্কটা একটু আলাদা গো, একটু অন্যরকমের, তোমার কিছু হলে না আমার বুকের ভেতরটা কেমন যেন খান 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 হয়ে যায় গো। এই দিশা বলো না গো, এ কি সত্যিকারের ভালোবাসা বলে? জানতে চেও না পবিত্র, এ কথা জানতে চেও না তুমি।
ভালোবাসার কথা ভাবতে আমার বড় ভয় করে। এতদিন হাসি ঠাট্টা করেছে, কিন্তু আজ মনে হচ্ছে যদি কোনোদিন তুমি তোমার পুরনো স্মৃতিটা ফিরে পাও না, তাহলে তাহলে সেদিন হয়তো আজকের এই তৃষার কথা তুমি ভুলেই যাবে। তৃষা, কি? এদিকে শোনো, একটা কথা বলি, শোনো। কোথায় যাবো? এসো না, এসো 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 এসো। বলো। শোনো না, দেখো আমি যদি কোনোদিন তোমাকে ভুলে যাই, তোমাকে যদি চিনতে না পারি, সেদিন দেখো এই যে দেখতে পাচ্ছ আমার আঙ্গুলে আংটিটা, দেখছো? দেখছি। দেখো না কি করছি, দেখো এই যে খুলে নিয়ে দাও, তোমার হাতটা দাও, দাও না। এই দেখো তোমার আঙ্গুলে পরিয়ে দিলাম। আমি যদি কোনোদিন তোমাকে চিনতে ভুল করি, তোমাকে যদি ভুলে যাই, সেদিন আংটিটা আমাকে দেখালে সেদিন আমি তোমাকে ঠিক চিনতে পারবো। বোকা কোথাকার, মেয়েদের আঙুলে আংটি পরালে কি হয় জানো? কি হয় গো? বিয়ে হয় গো। বিয়ে মানে কি গো? আরে আমার পোড়া কপাল। ও সাতখানা রামায়ণের পর বলে কি না সীতা কার মাসি। আচ্ছা বিয়ের মানে প্রেত লাগাই সজনা 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 ও রামা। आजा तेरे हाथों में मेहंदी लगा दूं, गोरी गोरी बाहों में कंगना चढ़ा दूं, काली घटाओं का गजरा लगा दूं, काली घटाओं का गजरा लगा दूं, एक तू ही मन को है भाई सजना 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 ओ रामा। तुझसे प्रीत लगाई सजना 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 ओ रामा। মিলে যাচ্ছে, একটা একটা করে সব অঙ্ক মিলে যাচ্ছে। ময়ার সাপ হয়ে চৌধুরী পরিবারকে পাকে পাকে পেঁচিয়ে ধরেছি। এবার কাবেরীর বিয়ে দিয়ে পাগড়ির সব সম্পত্তি ভোগ করবে আর এই মামা রুদ্র সরকার। কিন্তু পুলিশকে অর্পণের লাশটা খুঁজে পেয়েছে। না স্যার, পুলিশ এখন অর্পণের লাশ উদ্ধার করতে পারেনি। লাশ উদ্ধার করতে না পারলেও ঘড়ি, মোবাইল, অ্যাটাচি তো পেয়েছে, আর সেই সঙ্গে ড্রাইভারের ক্ষতবিক্ষত মৃতদেহটা উদ্ধার করেছে, আর তারই ভিত্তিতে অর্পণের ডেথ সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। তা হয়তো দিয়েছে, কিন্তু আমি ভাবছি স্যার, অর্পণ যদি সত্যি মরে গিয়ে থাকে তাহলে ডেড বডিটা গেল কোথায়? ডেড বডি নিয়ে কি করবে? শোকেসে সাজিয়ে রাখবে। আপনি বুঝতে পারছেন না স্যার, অর্পণ যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, বেঁচে থাকলে এতদিন নিশ্চয়ই বাড়ি ফিরে আসতো, খাপটি মেরে লুকিয়ে বসে থাকতো না। তা হয়তো থাকতো না। সালা আমি নিজের হাতে ওই ল্যান্ডমাইনটা ফাটিয়েছি। ওই ঘটনার পরে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে ওসব নিয়ে ভাবছো কেন? স্যার ওই লাশটা আর একবার লাশের কথা উচ্চারণ করলে আমি তোমাকে লাশ বানিয়ে ছাড়বো ছাড়বো। যা কাজের কথা বলো। কাবিরের নামে যে দলিল বানাতে বলেছিলাম তার কি করেছো? দলিল আমি বানিয়ে এনেছি স্যার, এই দেখুন। চমৎকার চমৎকার। চৌধুরী বাড়ির সব সম্পত্তির অর্ধেক অংশের মালিক হবে কাবেরী। তার আগে এই দলিলে অর্পণের মাকে দিয়ে একটা সই করাতে হবে। কিন্তু স্যার
কাবেরীর বিয়ের দিন উনি তো ওই দলিলে সই করবেন বলেছেন। সেই জন্যই তো কাবেরীর বিয়ের দিনটা আমি পাকা করে ফেলেছি, 18ই মাঘ। বিয়ের দিন পাকা করে ফেলেছেন? ছেলেটা কে স্যার? ছেলেটা কি তখন খুঁজে বার করতে পারেনি? আমাদের এমন ছেলে খুঁজে বার করতে হবে যে কাবেরীকে বিয়ে করলেও আমাদের কথা মতো ওঠবোস করবে। এমন বিশ্বাসী ছেলে আপনি পাবেন কোথায় স্যার? পাবো কি রে? পেয়ে গেছি। পেয়ে গেছেন? হ্যাঁ। কে আছে? এই কিঙ্কর স্যার, আমার ভাগ্নির সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। আপনি যে কি বলেন স্যার? ঠিকই বলছি, তোমার থেকে বিশ্বাসী ছেলে আমি কোথায় পাবো? আচ্ছা কিঙ্কর, আমার জন্য তুমি একটা বিয়ে করতে পারবে না? পারবো স্যার, অবশ্যই পারবো। আজ একটা সত্যি কথা আপনাকে আমি বলবো স্যার। ছোট থেকে আমি কাবেরীকে দেখে এসেছি, ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা সাহস করে আমি কার কথা বলতে পারিনি স্যার। আর আজ আমি তোমাকে বলছি, তোমার সেই স্বপ্ন সফল হবে। আগামী 18ই মাঘ মাথায় দিয়ে আমার ভাগ্নি কাবেরীকে তুমি বিয়ে করবে। মামা, এ তুমি কি বলছো মামা? এ হয় না, কিছুতেই না। কি হয় আর না হয় সেটা তোর থেকে আমি ভালো বুঝি। তাই আমি যখন ঠিক করেছি তখন এই কিঙ্করকেই তোকে বিয়ে করতে হবে। কেন করব? এর আগে তুমি অর্পণের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে, অনিচ্ছা সত্ত্বেও সেই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। আজ অর্পণ নেই বলে তুমি আমাকে যাত্রার হাতে তুলে দেবে? উঁচু গলায় কখনো আমার সামনে কথা বলবি না। কি বলবো? আজ আমি বলবো। এতদিন আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি। আমার বাবা মা নেই বলে তুমি যা বলেছো আমি তো মুখ বুজে মেনে নিয়েছি, কিন্তু আজ তোমার সম্পত্তি হাতানো ষড়যন্ত্রের পেছনে আমি নিজেকে বলি দিতে পারবো না। বলি তোকে দিতেই হবে, আর সেটা দেয়াবো আমি। সারা জীবন ওই সম্পত্তির স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন তুই যদি ভেঙে দিতে চাস তাহলে তোর রক্তে আমি স্নান করব। করো, তাই করো মামা, তুমি তাই করো। একটা সমাজ বিরোধী গুন্ডার গলায় মালা দেওয়ার আগেই আমি তোমার হাতেই মরতে চাই মামা। না, এত সহজে তোকে মারবো না। রোজ একটু একটু করে তোর গায়ে ছুরি চালাবো, মামা। তারপর সেখানে নুন লঙ্কা ছিটিয়ে দেবো। তুই আমার যত টাকা লোকসান করবে ততগুলো ছুঁচ আমি তোর শরীরে ফুটিয়ে দেব। তবে আমার নাম রুদ্র সরকার। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমার একমাত্র আপনজন মামা। তুমি যদি আমার চোখের জলের ভাষা না বোঝো। এটা তোমার মামার বাড়ি হতে পারে কাবেরী, এখানে কোনো অন্যায় অবতার করে তোমার চলবে না। তাই যদি সুখে শান্তি দিন কাটাতে চাও তাহলে চোখ বন্ধ করে কিঙ্করের গলায় মালাটা পরিয়ে দাও। হ্যাঁ গো, বরণ মালা। আমি কোথায় যাব? আমি কার কাছে সাহায্য চাইবো? আরে তার জন্য তো কিঙ্করের জান হাজির হয় কাবেরী। ভুলে যাও না, তুমি এবারে সামান্য একটা কর্মচারী হয়ে মালকিনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তুমি শেখনি। ওই কথা বলাটা না তুমি বিয়ের পর আমাকে শিখিয়ে দেবে। সবাইকে সবকিছু শেখানো যায় না। একটা কথা মনে রেখো, হাজার চেষ্টা করলেও কুকুরের বাঁকা লেজ কখনো সোজা করা যায় না। তুমি আমাকে কুকুর বলো আর জয় বলো, আমার মান তো শোন। আমি তোমাকে রাজরানী করে রাখবো। সে স্বপ্নে তুমি ভুলে যাও। মনে রেখো, ময়নার খাঁচায় কখনো একটা দাঁড় কাকের জায়গা হয় না। হয় কাবেরী, হয়। স্যার চাইলে সবই হয়। সালা এতদিন আমি গুন্ডামি করেছি, মর্দাঙ্গা করেছি, সবাই আমাকে খারাপ লোক বলে গালাগালি দিয়েছে। আজ সালা আমি তোমাকে বিয়ে করে
ওই ভদ্রলোকের জাতে উঠবো, এই কিঙ্কর হবে জামাই। ইয়েস ইয়েস, রাজার জামাই। তুমি ঠিক বলেছ কিঙ্কর, তুমি ঠিক বলেছ। নিয়তি হয়তো আমার কপালে তাই লিখে রেখেছেন। আমি এমন একটা মরুভূমি যেখানে মেঘের ছায়াটুকু পড়বে না, আমি এমন একটা কাঁটা গাছ যাতে কোনো দিন কুড়ি ধরবে না। এ কি কাবেরী, তোমার চোখে জল? তুমি এভাবে কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার জীবনে একমাত্র আশ্রয় সৌমা। আরে তুমি কি বলছো কাবেরী? ও বাড়িতে কাকিমা তোমার বিয়ের আয়োজন নিয়ে মেতে উঠেছে। আর সেই বিয়েই আমার জীবনে সর্বনাশের সংকেত হয়ে দেখা দিয়েছে। সর্বনাশের সংকেত মানে? এ বিয়ে নয় সৌম, বিয়ে নয়, এ বলি। না কাবেরী না, ও কথা বলো না। মামা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তার নামটা শুনলে তুমিও ঠিক একই কথা বলবে সৌম। বলো কাবেরী বলো। তার নামটা জানার জন্যই তো অধীর আগ্রহে এ বাড়িতে এসেছি। তাহলে শোনো, মামা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তার নাম হলো কিঙ্কর। কিঙ্কর মানে তোমার মামার বডিগার্ড, সেই সমাজ বিরোধী গুন্ডা? হ্যাঁ সৌম, হ্যাঁ। মামার চোখে সেই আমার স্বামী হওয়ার উপযুক্ত পুরুষ। কিন্তু কাবেরী, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কেউ কোনো মেয়ের উপর এমন অন্যায় জুলুম চালাতে পারে না। সৌম, দরকার হলে আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব। পুলিশ হয়তো আমার বিয়েটা বন্ধ করতে পারবে সৌম, কিন্তু আমাকে তো আশ্রয় দিতে পারবে না। ঠিক বলেছেন ম্যাডাম, আইন আপনার উপর অন্যায় জুলুমকে আটকাতে পারবে, কিন্তু আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবে না। আপনি এ কথা বলছেন কেন ইন্সপেক্টর? এই মাত্র রুদ্রবাবুর কাছ থেকে ম্যাডামের বিয়ের খবরটা শুনলাম বলেই বলছি। আপনি কি জানেন এ বিয়েতে কাবেরীর মত নেই? সেটাই স্বাভাবিক, কারণ উনি যদি চান তাহলে আমরা এই বিয়েটা বন্ধ করতে পারি, কিন্তু তারপর উনি কি ওই বাড়িতে থাকতে পারবেন? আবার না পারলে আমি কাকিমাকে বলে ওকে অর্পণদার বাড়িতে নিয়ে যাব। কিন্তু একজন মহিলার ক্ষেত্রে সারা জীবন অন্যের বাড়িতে পড়ে থাকাটা কি খুব সম্মানের বলে মনে হবে সৌম? বিশেষ করে যে বাড়িতে বউ হয়ে যাওয়ার কথা ছিল আপনার, সেই বাড়িতে কখনো আশ্রিত হয়ে যাওয়া যায় না। তাই মামার কথাই আমাকে মেনে নিতে হবে, এই সমস্যার কোনো সমাধান নেই। আছে একমাত্র সমাধান, ওই অর্পণ চৌধুরী। অর্পণ চৌধুরী? হ্যাঁ, ভগবানের দয়ায় বা কোনো অলৌকিক উপায়ে উনি যদি বেঁচে থাকেন এবং কাবেরী দেবীর বিয়ের আগে ফিরে আসেন। না না বাবা, তা কিছুতেই সম্ভব নয় ইন্সপেক্টর। পুলিশের চাকরিতে সারা জীবন আমি অনেক অসম্ভবকে সম্ভব হতে দেখেছি, তাই আমার মন বলছে অর্পণ বাবু হয়তো এখনো বেঁচে আছেন। সব চক্রান্তকে ব্যর্থ করে আবার তিনি ফিরে আসবেন। চক্রান্ত? আপনি চক্রান্ত কেন বলছেন স্যার? আমার মনে হয় অর্পণ বাবুর গাড়িটা কোনো দুর্ঘটনায় পড়েনি স্যার। অনেক ছক কষে ওনাকে খুন করার চেষ্টা হয়েছিল। হ্যাঁ, আমারও ঠিক তাই সন্দেহ হয়েছিল ইন্সপেক্টর। প্রথমে অর্পণদার বাবার মৃত্যু, তারপর অর্পণদা, এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোথাও যোগাযোগ আছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের চা বাগানের তহবিল তসরুফির অভিযোগ নিয়ে ওখানকার ম্যানেজার মহেশবাবু কালী পাহাড়ি থেকে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসেই তিনি খুন হয়েছিলেন। সেই ব্যাপারে খোঁজ খবর করবার জন্যে অর্পণবাবু কালী পাহাড়িতে গিয়েছিলেন। তারপর তাকেও খুন করা হয়েছে। এই দুটো খুনের পেছনে আছে একটাই মানুষ। সেই মানুষটাকে আপনাকে খুঁজে বের করতে হবে স্যার। কি করে করব? ঘটনা তো আমার এলাকায় ঘটেনি, সব রহস্যের বীজ লুকিয়ে আছে ওই কালী পাহাড়িতে। স্যার, কালী পাহাড়িতে? তাহলে আজকের আমি সেখানে যাব। ওখানকার পুলিশের সঙ্গে আমি কথা বলবো, চা বাগানের সমস্ত মানুষদের সঙ্গে আমি দেখা করব, জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খুঁজে এই ষড়যন্ত্রের সূত্র আমি উদ্ধার করে আনবো। হ্যাঁ, তাই যাও সৌম, তুমি তাই যাও, সেই শয়তানটাকে তুমি বুঝিয়ে দাও। এই শান্তিপ্রিয় বাংলার বুকে হিংসার কোনো জায়গা নেই। আইন আদালতকে যারা শ্মশানে পাঠায়, বিশ্বাস আর ভালোবাসাকে যারা উপহাসে পরিণত করে, নারীর সিঁদুর বিক্রি করে যারা নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যবসা করতে চায়, আমাদের হাত থেকে তারা বাঁচবে না, কিছুতেই না। এ আমাদের শপথ। আপনাদের সেই শপথে শামিল হলাম আমি। এবার আমাকে বলে তো, বাড়ি থেকে এতটা দূরে এই নদীর পাড়ে আমাকে ডেকে পাঠালে কেন?
কেন আবার তোমার সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলবো বলে। যা বাবা, তার জন্য তো বাড়িতে বসে বলতে পারতাম, এত দূরে আসতে হবে কেন? তুমি না একটা হাতা গঙ্গারাম। না না, আমি হাদা গঙ্গারাম নই, আমি তো একটা বদমাইশ। বদমাইশ? এই, কে বলেছে? কেন কেন, যেদিন আমি তোমাকে জড়িয়ে ধরতে গেলাম তুমি তো আমাকে বললে যে আমি একটা বদমাইশ। হ্যাঁ বলেছি তো, কিন্তু আজ বলছি তুমি শুধু বদমাশ নও, তুমি হলে একটা বোকা বদমাইশ। বাবা, আমি আবার কি বোকামি করলাম? এই তুমি বোকামি করনি? বোকামি করনি তাহলে কেন বুঝতে পারছো না যে তোমাকে এখানে কেন ডেকে এনেছি? আরে বাবা, ঘরে বসে বাবার সামনে আমরা কি মনের কথা বলতে পারবো? কেন বলতে পারবো না? আমরা তো কোনো অন্যায় করছি না। তাছাড়া তুমি তো আমাকে সেদিনকে বললে যে আমরা দুজনে বিয়ে করবো। হ্যাঁ বলেছি তো, কিন্তু সেই বিয়ের কথাটা তো আর আমার বাবা জানে না, তাকে সেটা বলতে হবে তো। দেরি করছি কেন, আজকেই বলে দাও। না বাবা, আমি নিজের মুখে বাবাকে বিয়ের কথা কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? লজ্জা করবে আমার। যা বাবা, লজ্জা করবে কেন? বিয়ে করাটা বুঝি খুব লজ্জার। এই তিশা বলে না গো, বিয়ে করলে কি হয়? কি আবার হয়? আমি না সিঁদুর পরে তোমার বউ হব, আর তুমি হবে আমার বর, আর তারপর না আমরা সারা জীবন একসঙ্গে এক ঘরে থাকবো। এক ঘরে? ওই দেখো, দিনের বেলা এক ঘরে থাকতে পারলো, রাতের বেলা বাবা আমি কিছুতে এক ঘরে থাকতে পারবো না। কেন গো? কেন ঘরে থাকতে তোমার কি অসুবিধা হবে শুনি? ঘরের মধ্যে ওর বড্ড গরম লাগে। এই তার থেকে এই দেখো না, আমি যেমন রাতের বেলা তোমার বাবার সাথে বারান্দাটায় শুয়ে থাকি না, আমি ঠিক তেমনি করে শুয়ে থাকবো। এই জানো তো, ওই রাতের বেলা বারান্দাটা দিয়ে কি সুন্দর ফুরফুর 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 করে হাওয়া বয়, শরীর মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় গো। আচ্ছা বেশ, তোমার যদি হাওয়া খেতে এত ভালো লাগে তাই থেকো, তবে তার আগে বাবার কাছে বিয়ের কথাটা বলতে হবে তো। তাহলে আমি এক্ষুনি ছুটে গিয়ে কাকা বাবুকে বলে দিচ্ছি, কাকা বাবু, ও কাকা বাবু, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই তুমি কি বললে? আপনাকে নয়, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দাঁড়াও, কথাটা শুনে বাবা যদি খুব রেগে যায় তখন তুমি কি করবে? রেগে যাবে কেন? আমরা তো কোনো অন্যায় করছি না। না তা নয়, তবে ছেলেমেয়েরা নিজেরাই ভালোবেসে নিজেদের বিয়ে ঠিক করলেন, বাবা মায়েরা কিন্তু খুব রেগে যায়। ওরে বাবা রে, তা তো আমি নিজে মুখে কিছুতেই বিয়ের কথা বলতে পারবো না। পবিত্র, তোমার বাবা যদি রেগে গিয়ে আবার আমাকে শিলিগুড়ির বাসে তুলে দেয়। কি হচ্ছে কি তোমার পবিত্র? তোমার তো ভয় পেলে চলবে না, বলো। তোমাকে শক্ত হয়ে বাবার সামনে দাঁড়াতেই হবে। কোন মুখে আমি দাঁড়াবো বলো তিশা? আমার তো কোনো সম্বল নেই গো, আমার কোনো নাম নেই, ঠিকানা নেই, পরিচয় নেই। ওই হাল ভাঙা পাল ছেড়ে নৌকার মতো আমি শুধু জীবন নদীতে বয়েই চলেছি। পবিত্র তুমি? হ্যাঁ তিশা, তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল গো। তোমাকে না পেলে না আমি ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের অন্ধকার জীবন থেকে মুক্তি খুঁজে নিতাম। না পবিত্র, এমন কথার কখনো মুখে আনবে না তুমি। তুমি যদি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যাও না, তাহলে সে আঘাত হয়তো আমাকে কোনো এক সর্বনাশের পথে টেনে নিয়ে যাবে। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি পবিত্র, ভীষণ ভালোবাসি তোমায়। আমি যে তোমাকে পেয়ে আমি আজ আমার সত্যিকারের ভালোবাসাকে চিনতে পেরেছি তিশা। পবিত্র তুমি একজনই শুধু বন্ধু, আমার শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। একজনই শুধু বন্ধু, আমার শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্রগ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। ওই দুটি হাত যায় মন আমায় টেনে নিয়ে যায় মরুনি, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে নয়ন জালি তারও আগুন, বৃষ্টিও দেয় সে নয়ন দায়ে, তোমাকে
তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজনটাই। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই। মিথ্যে 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 কথা। পুরুষ মানুষের ভালোবাসা শুধু স্বপ্নে দেখা এক অলীক মায়া। বাকি এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, ওদের মুখের কথায় কোনোদিন বিশ্বাস করবি না, তাহলে সারাটা জীবন ধরে শুধু যন্ত্রণায় পেতে হবে। না বাকি না, তুমি ভুল করছো। আমি ওকে যা বলেছি সব সত্যি বলেছি। কোনো ভুল নয়, এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ মানুষের রক্তে লুকিয়ে আছে শুধু বেইমানি আর বিশ্বাসঘাতকতার বিষ। না বাকি না, তুমি ভুল করছো। মেয়েদের মন পাওয়ার জন্য সবাই ওই কথাই বলে, তারপর একদিন সর্বনাশ করে জলের মধ্যে পালিয়ে যায়। দেখ পাখি, এ কথা বলে তুই কিন্তু ভাস্করদার বিশ্বাস আর ভালোবাসাটাকে অপমান করছিস। ভাস্করদা? কে ভাস্করদা? ওই নামটা আর কোনোদিন তুই অবশ্য উচ্চারণ করবি না। কেন করবো না কেন? যে মানুষটাকে তুই এত ভালোবাসিস, সেই মানুষটাকে আজ আমি ঘেন্না করি, মনে প্রাণে ঘেন্না করি। কি বলছিস পাখি, তুই ঘেন্না করিস? হ্যাঁ, ওই মানুষটা একদিন আমার হাত দুটো ধরে প্রতিজ্ঞা করেছিল, এ সুখে দুঃখে বিপদে আপদে সারাটা জীবন আমরা একসঙ্গেই থাকবো। থাকবি রে পাখি, থাকবি, নিশ্চয়ই থাকবি। ভাস্করদা কখনো মিথ্যে কথা বলতেই পারে না। পারে আর পারে বলে সে চোরের মতো এখান থেকে পালিয়ে গেছে। ভাস্কর পালিয়ে গেছে? হ্যাঁ, কাউ কিছু না জানিয়ে 7 দিন আগে নিজের ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে এই গ্রাম থেকে সে চলে গেছে। কেন? গ্রাম ছেড়ে চলে গেলেও আমি তোকে ছেড়ে যাইনি রে পাখি। কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? কেন দাঁড়াবো না? আমি যা কিছু করেছি তোর সুখের জন্যই করেছি। আচ্ছা ভাস্করদা, এসব তুমি কি বলছো বলো তো? পাখি তোমাকে ভালোবাসে, ও তোমাকে ছাড়া কিছুতেই সুখী হতে পারে না। তা আমি জানি তৃষা, তা আমি জানি। পাখিকে বিয়ে করে আমার সেই মাটির ঘরে তুলতে চাইনি বলে সেই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি। কি বলছো তুমি? হ্যাঁ, আর সেই ঘর বিক্রির টাকা নিয়ে গিয়ে শিলিগুড়িতে একটা জামা কাপড়ের দোকান করেছি। তুমি তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি রে। তুই আমার জন্য আর একটা বছর অপেক্ষা কর, এর মধ্যে সেই শিলিগুড়ির পাকা বাড়িতে নিয়ে গিয়ে তোকে তুলবো। দেখো বাকি, দেখো তুমি ওকে না জেনে না বুঝে কত বাজে বাজে কথা বলছিলে, বিশ্বাসঘাতক, বেঈমান। এবার বুঝতে পারলে কত বড় ভুল করেছিলে। এ ভুলের কোনো ক্ষমা নেই, তবু আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। না রে পাখি, তোর তো কোনো দোষ ছিল না, বরং তোকে না জানিয়ে চলে যাওয়াটাই আমার বড় ভুল হয়েছিল। ভালোবাসা যতই গভীর হয় মানুষ ততই বেশি ভুল করে ভাস্করদা। আর তারপর একদিন সব ভুলের কালো মুছে গিয়ে ভালোবাসার আলোটা ধ্রুবতারার মতো পথ দেখিয়ে মানুষকে জীবনের পথ দেখায়। আমিও চলার পর যদি ভুল করেছিলাম, তাই শুধু 1 বছর নয়, আমি তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করব। অনন্তকাল। তোরা আর কতকাল অপেক্ষা করবি তৃষা? ভালোবাসার মানুষটা যখন ঘরে এসে উঠেছে তখন তাকে বিয়ের বাঁধনে বেঁধে ফেল। তুই কিছু চিন্তা করিস না ভাস্কর, আমি আজকেই না ওর বাবাকে সব কথা বলবো। তাহলে যা বলার পরিষ্কার করে বলো পবিত্র, আমি সব মন দিয়ে শুনবো। ও কাকাবাবু, জানেন তো আমি না মানে বলছিলাম যে এই কি বলতে গেলাম সব ভুলিয়ে গেল কেন? তাহলে আমি বলছি, তুমি কবে এখান থেকে বিদেয় হবে তাই বলো। এ তুমি কি বলছো কাকা? ও এখান থেকে বিদেয় হয়ে কোথায় যাবে সেটা আমার জানার দরকার নেই। ওকে নিয়ে নানা জনে নানা রকম কথা বলছে, আর এরকম চলতে থাকলে আমি তৃষার বিয়ে দেবো কেমন করে বলতে পারিস? আমার বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না বাবা। কেন ভাবতে হবে না? কেন? তার জন্য আমি আছি কাকাবু, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। পবিত্র, আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস তুমি পেলে কোথায়? চলে যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না বাবা, পবিত্র যদি এখান থেকে চলে যায় না, তাহলে আমি ওর হাত ধরে এই বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। তৃষা, এ তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা, আমি পবিত্রকে ভালোবাসি। পবিত্র? কে পবিত্র? ওই নামটা তো তুই দিয়েছিস। ওর নিজের কোনো নাম নেই, ঠিকানা নেই, মা বাবার কোনো পরিচয় নেই। কিন্তু আমি তোর পরিচয়টাকে ভালোবাসিনি বাবা, ওর পরিচয়টাকে আমি ভালোবাসিনি। ওর স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার নিয়ে যে সম্পূর্ণ মানুষটাকে আমি চিনেছি, আমি তো তাকেই ভালোবেসেছি বাবা। ভুল করেছিস। ও একটা অজ্ঞাত কুলশীল মানুষ। ওই মিথ্যের মেঘের উপর কোনোদিন ভালোবাসার প্রাসাদ গড়া যায় না। কেন যায় না কাকাবাবু, কেন যায় না? তৃষা আমাকে একটা নতুন আত্মপরিচয় জমির উপর দান করিয়েছে। সেই জমিতে আমরা আমাদের নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি করবো। তুমি চুপ করো।